I love to teach, I love to train. I think it's in my blood. তোমার ইনকামে 3% ট্রেনিং এ খরচ করো। I spent $9,000 for 4 days. $9,000 9,000 আমি জন ম্যাক্সওয়েল স্যার থেকে যেটা নিয়েছি ওয়ান্ডারফুল যে মেথডটা 5 লেভেল সাসলেশন লিডার দরকারই আসলে ক্রাইসিস হ্যান্ডেল করার Crisis জন্য। handle করা। কার্ডনের ট্রেনিং এ যাওয়ার পর আমি ডিসাইড করেছি আমি আমার ছেলেকে আমি হোম স্কুলিং করব। 3টা দিন তার সাথে ছিলাম, আমার কাছে মনে হচ্ছে আমি 30 বছর এগিয়ে গেছি। আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস, কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে এসেছি যিনি বাংলাদেশ সহ আমেরিকাতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে কোচিং করাচ্ছেন, ট্রেনিং করাচ্ছেন এবং যিনি গ্র্যান্ড কার্টনের 10X প্রোগ্রামেও পার্টিসিপেট করেছেন এবং না জানা আরও বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রোগ্রামের মেম্বার উনি। এবং ওনার উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের মানুষকে ট্রেনিংয়ের মাধ্যমে পরিবর্তন করা। এবং উনি হচ্ছেন একজন কোচ। উনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় কোচ মোহাম্মদ আকবর হোসেন ভাই। আকবর হোসেন ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আসসালামু আলাইকুম আকবর ভাই, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। মোস্ট ওয়েলকাম, ইটস আওয়ার অনার যে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। আকবর ভাই, আমরা প্রথমে চলে যাব যে আমি জানি আপনি জব করতেন, আপনার অন্য ধরনের এন্টারপ্রেনারিয়াল বিজনেস আছে, তো আমরা চলে যাব যে আপনার ট্রেনিংয়ে কেন আপনি আসলেন। আপনার তো একটা খুব কমফোর্টেবল লাইফ ছিল ইউএসএতে, বাট কেন আপনি ট্রেনিংয়ে আসলেন? ওকে, সো এটা একটু পিছনে ফিরে যেতে হবে। আমি ছাত্র অবস্থা থেকে টিউশনি করতাম, দ্যাটস নাম্বার ওয়ান। আর আমার দর্শকরা এবং আমার ক্লায়েন্টরা, আমার যারা এক্সিকিউটিভ অ্যালামনাই আছে তারা জানেন কিনা জানি না সবাই, আমি ঢাকা শাহিন কলেজে আমি কিন্তু লেকচারার ছিলাম। আই ওয়াজ এ টিচার। ওকে, গ্রেট। So when I moved to the United States, actually আমার জাস্ট জীবিকার তাগিদে আমি কর্পোরেটে কাজ করা শুরু করি, বিকজ আই কুডেন্ট স্টার্ট মাই টিচিং কেরিয়ার ওভার দেয়ার, বিকজ ওভার দেয়ার কিছু লাইসেন্সিংয়ের প্রয়োজন হয়। আই ওয়াজ ডিপ্রেসড, আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড, আই ওয়াজ ভেরি আনহ্যাপি। সো teaching was in my blood. That's number one. And I loved teaching. And that's why আমি কখনো অন্য ধরনের চাকরির চিন্তা বাংলাদেশে করিনি যখন বাংলাদেশে ছিলাম। লাইক পিপল লুক ফর বিসিএস or going to the bank or corporate else. sector, but I sectors. never tried it. Right. Anyway, America kind of pushed me, forced me to get there. তো যাই হোক, আই ওয়াজ ভেরি ডিপ্রেসড। আমি কান্না করতাম যে আমি আমার ওয়াইফের সাথে ঝগড়া করতাম যে আমি টিচিং ছেড়ে আসতে হয়েছে, অ্যান্ড আই কুডেন্ট ডু টিচিং। বাট অ্যাট সাম পয়েন্টে যখন আমি বিভিন্ন ট্রেনিংয়ে কাজের কারণে কোম্পানি প্রোভাইডেড ট্রেনিংয়ে অংশগ্রহণ করছিলাম, হঠাৎ আবার চিন্তা মাথায় আসলো যে টিচিং যে ক্লাসরুমে গিয়েই করাতে হবে এরকম বিষয় নয়, টিচিং আই ক্যান ডু সামওয়্যার এলস। Absolutely. তো তখন আই স্টার্টেড লুকিং ফর অপরচুনিটিস যে আমি ট্রেনিং করাতে পারবো কিনা। ইভেন আমি আমার সুপারভাইজার ম্যানেজারদের কাছে গিয়ে বলতাম যে আমাকে একটু অপরচুনিটি দাও, ইউ ডোন্ট হ্যাভ টু পে মি, ইভেন আই ক্যান কাম অফ শিফট, নট এ প্রবলেম। সো আমি যখন এভাবে ট্রেনিং শুরু করি, ফ্রেশারদের ট্রেনিং দেয়া অথবা রিফ্রেশ মানে করার জন্য যে ট্রেনিংগুলো দেয়া বা কোম্পানির কোনো চেঞ্জ ম্যানেজমেন্টের ট্রেনিং দেয়া, একসময় মনে হলো যে আই ডোন্ট হ্যাভ এনাফ নলেজ। আমি শুধু কিছু জাস্ট অল্প নলেজ নিয়ে, তো আই স্টার্টেড লুকিং ফর লার্নিং সামহোয়ার। তখন একটা অ্যাড পাই জন ম্যাক্সওয়েলের, জন ম্যাক্সওয়েল, লিডারশিপ গুরু জন ম্যাক্সওয়েল। তো কোনো চিন্তা ভাবনা না করে আমি ওখানে জয়েন করি। ইটস অলমোস্ট লাইক আই স্পেন্ড $9,000 ফর 4 days। $9,000। $9,000। ওকে। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে আই সি দ্যাট তারা যে ট্রেনিংগুলো করাচ্ছে, ইটস লিডারশিপ, ইটস এ কাইন্ড অফ মানে আমার সাথে অ্যালাইন করে। কেন? আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ লিটারেচার। ইউ নো লিটারেচার ইজ এ কাইন্ড অফ conversation about people, Right. all our right. characters, all And society stories characters. and So stories, all এটা of আমাকে টাচ করলো। তখন আমি আরও লার্ন করতে শুরু করলাম, চিন্তা করলাম যে আমি আরও অন্যান্য যারা লাইক ড্যারেন হার্ডি, ব্রায়ান ট্রেসি, জন টাউনসেন্ড, ক্যান ব্ল্যানচার্ড, রবিন শর্মা, এদের কোর্স করা শুরু করলাম। গ্রেট। যাই হোক, আমি চাকরি করে যাচ্ছি, চাকরি ছাড়া সাহসটা কিন্তু অনেক বড় এবং কঠিন। Really And more importantly, আমি আমার ফ্যামিলি এক সময় খুব বেশি সলভেন্ট ছিল না আমার ফাদারের টাইমে, আমি বলছি। সো আই ওয়াজ নট অনলি টেকিং কেয়ার অফ এ ফ্যামিলি ইন দ্য ইউনাইটেড স্টেটস, আই ওয়াজ অ্যাকচুয়ালি টেকিং কেয়ার অফ এ ফ্যামিলি ইন বাংলাদেশ। সো হোয়াট হ্যাপেন ইজ দ্যাট এই যে আমি
চাকরি তো হুট করে ছাড়তে পারছি না। সো যাই হোক, লার্নিং চলছে এবং কোম্পানিতে কাজ করছি। আমি একবার মাঝখানে যেটা করলাম যে একটু সাহস করে আমার এক বন্ধুকে ফোন করলাম বাংলাদেশে, যে আমি বাংলাদেশে আসছি, আমার জন্য 2টো ট্রেনিংয়ের আয়োজন করো, কেউ কোনো কিছু পে করতে হবে না, আই উইল পে এভরিথিং, all the cost আই like জাস্ট menu and ওয়ান্ট টু everything. স্টার্ট। তো এইভাবেই শুরু করা, বাট আই ফাউন্ড আউট দ্যাট আই লাভ টু টক, I love to teach, I love to train. I think it's in my blood. So actually, I think it was divine direction. এই কারণে মনে হয় I went back to It was teaching. like a part of grand Right. design. So এইভাবে আসা, বাট আমি যখন এরপর যখন ট্রেনিং করাচ্ছি আমেরিকায়, বাংলাদেশে এবং অন্যান্য জায়গায়, মাঝে মধ্যে নেপালেও করেছি, যখন আমি ট্রেনিং করাই এবং সামটাইমস পিপল কাম ব্যাক, বলে যে আকবর ভাই আপনার কারণে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আই এনজয় ইট। কেউ বলে যে আপনার ট্রেনিংয়ের কারণে শুধুমাত্র আমি প্রফেশনালি ইমপ্রুভ করেছি তাই নয়, আমি এখন আর রাগ করি না। দ্যাটস অ্যামেজিং ট্রান্সফরমেশন। এরকম বলে যে আমার দীর্ঘদিন আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া চলছিল, মনোমালিন্য চলছিল, আপনার ট্রেনিংটা করার পর নট অনলি আমি কর্পোরেটে বেটার করছি, আমার ফ্যামিলি লাইফ অনেক বেটার হয়ে গেছে। তখন আই ফিল লাইক আই হ্যাভ টু ডু মোর, বিকজ যখনই আপনি আপনার ক্লায়েন্ট বা আপনার স্টুডেন্ট অথবা আপনার যারা অ্যাটেন্ডি, তাদের মধ্যে সফলতা দেখলে কিন্তু আমি যেটা ফিল করি It সেটা হচ্ছে inspire. রাদার ইট হ্যাঁ। push me that I have to do more. I'm not doing enough because I change only maybe 500 people, 1,000 people, but there are millions, billions of people. People are there. So that's why I got interested and I quit my job in 2021. That's a big move. আমার it's a big more move. than $100,000 জব আমি ছেড়েছি, এবং এটার জন্য জব ছেড়েছি এটা বড় কথা নয়। জব ছাড়ার কারণে যেটা হয় আমাদের সোসাইটিতে, ফ্যামিলিতে, ইট ওয়াজ এ বিগ আউটক্রাই দ্যাট আই ওয়াজ মেকিং এ মিস্টেক। Right, আমার right. প্যারেন্টসরা এটা লাইক করেনি, আমার নেইবার ফ্রেন্ডরা আমাকে ক্রেজি বা স্টুপিড বা সাইকো বলছে, বাট আই কিপ গোয়িং, আই ডোন্ট নো হাউ ফার আই ক্যান। অসাধারণ। ভাইয়া আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের মানুষ কেন ট্রেনিং করবে? ওকে, এর পিছনে ফিরে একটা গল্প বলি, ব্রায়ান ট্রেসির কাছ থেকে শোনা জি, গল্প। boss. এটা শুনলে আপনি বুঝতে পারবেন ট্রেনিংটা কেন করা উচিত। কেন করা উচিত? ব্রায়ান ট্রেসি একবার, আপনারা তো জানেন হয়তো, ব্রায়ান ট্রেসির 2টো নিশ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে সেলস। এই 2টো Sales. জায়গা উনি সবকিছু পড়ান, হ্যাঁ। বাট এই 2টো জায়গা Sales এ সে master. স্ট্রং Master. মাস্টার। সো উনি একবার ট্রেনিং করাচ্ছিলেন, এর মধ্যে একটা সেলসম্যান ওখানে ট্রেনিং করতে এসেছিল। তো ট্রেনিংয়ের ফাঁকে ওনার সাথে কথা বলছিল এবং নিজের সাফারিংয়ের কথা বলছিল, তার ইনকাম $20,000 উপরে যাচ্ছেই না। তো ব্রায়ান ট্রেসি ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার ইনকামের কত পার্সেন্ট তুমি সেভিং করো। মানে না খরচ করো, খরচ করো। লার্নিংয়ে খরচ করো। বললো যে ওরকম তো কখনো হিসাব করিনি। তো বলল যে, উনি বললেন যে তুমি একটা কাজ করো, এখন থেকে তোমার ইনকামের 3% তুমি খরচ করো, ট্রেনিং এ খরচ করো। ট্রেনিংয়ে খরচ করো। তো 3% মানে হচ্ছে $20,600। $600 যাই হোক, এরপর লোকটা চলে যায়। অনেক দিন পর আবার একটা ট্রেনিংয়ে দেখা হয় ব্রায়ান ট্রেসির সাথে। তো ব্রায়ান ট্রেসি হঠাৎ করে চেহারা মনে পড়ে যে হে, হাউ আর ইউ ডুইং। তো ওই প্রশ্নটা, ওই সাজেশনটাও মনে পড়ে, তুমি কি 3% এখনো খরচ করো? বললো যে না, আমি এখন 10% খরচ করি। ওকে, তো ব্রায়ান ট্রেসি বললো যে দ্যাটস গ্রেট দ্যাট ইউ আর ইন্টারেস্টেড, ফোকাসড অন লার্নিং। সো তোমার ইনকাম কত? বলেছে $1 million। ও মাই গড, 10% of $1 million, $100,000। 100,000 $100,000 যদি তুমি চাও, কোথায় তুমি খরচ করবে এক বছরে? ট্রেনিং এ কোথায় করো? তখন তারপর তাকে জিজ্ঞেস করলো যে ওকে, তুমি আমাকে বলো যে তুমি কিভাবে স্টার্ট করেছো এবং কিভাবে এখন খরচ করছো। তখন ওই ছেলেটা বললো যে তুমি যখন বলেছো আমাকে 3% খরচ করতে, তো আমি ওই $600 দিয়ে তো বেশি করা যায় না, কিছু বুকস কিনেছি, 2-একটা সেমিনার অ্যাটেন্ড করেছি, অডিও সিডি শুনেছি, কিনেছি হ্যাঁ। গাড়িতে ইউজ করার জন্য, আমি ওগুলো অ্যাপ্লাই করেছি। আবার ব্রায়ান ট্রেসি এটা বলে দিয়েছিল শুধু লার্ন করলে হবে না, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। এটা আবার Implement সবাইকে করতে মনে হবে। করাই মনে দেয়। করাই দিতে আমি হবে। কিন্তু আমার প্রত্যেকটা কোর্সের শেষে মনে করাই দেই, আমার কোর্সে আমি তোমাকে র ম্যাটেরিয়াল দিচ্ছি, এটা কুক করার দায়িত্ব তোমার। আই এম নট গোয়িং টু মেক ইউ লিডার, বাট আই উইল শো ইউ দ্য ওয়ে টু বি লিডার। You have to execute. You have to execute it and you have to make sure it will happen. Otherwise, you are just wasting time with Wasting me. time. Anyway, so 3% সে যখন এটা অ্যাপ্লাই করলো, সে দেখলো যে ওই ফর্মুলাগুলো ইউজ করে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে। পরবর্তী বছর তার $50,000 ইনকাম হলো। বিগ ইমপ্রুভমেন্ট, Big improvement. মোর দ্যান With that 100%। 3%. হ্যাঁ, হ্যাঁ।
তো ও চিন্তা করলো যে না আমি 5% অ্যাপ্লাই করি। এখন 5% অ্যাপ্লাই করার পরে নেক্সট ইয়ারে হয়ে গেল তার $200,000। ওয়াও, তো সে মনে করলো যে তাহলে আমি যদি ইনভেস্টমেন্ট বাড়াই তাহলে তাহলে এটা আমার বাড়বে। ইনকাম আরও বাড়বে। আরো এভাবে তার $1 মিলিয়ন চলে গেল 10% খরচ করে। এখন ব্রায়ান ট্রেসির কোয়েশ্চেন হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড তুমি, বাট হাউ ডু ইউ স্পেন্ড 10%? মানে অ্যামাউন্ট তো অনেক বেশি। 100,000 হ্যাঁ। চাইলেও তো খরচ করতে পারবো না, তুমি তো কোনো ডিগ্রি করতে যাচ্ছ না। হ্যাঁ। ডিগ্রি করতে গেলে না হয় আমি বলতাম তুমি একটা হাই লেভেল মাস্টার ডিগ্রি করছো এই জন্য $50,000 টিউশন ফিস দিচ্ছ, বাট হাউ? তখন সেই বর্ণনা দিল যে আমার এভরিথিং এর খোঁজ আছে, আমি আমার কাপড় কোনটা পরবো এটা চিন্তা করি না, বিকজ আই অ্যাসাইন সামওয়ান। তারপর আমার যেমন লিডারশিপ কোচ আছে, আমার সেলস কোচ আছে, আমার স্পিরিচুয়াল কোচ আছে, আমার জিমের কোচ আছে। এবার সে বিশাল ফিরিস্তি দিল হাউ হি স্পেন্ডস মানি, অর্থাৎ দোজ পিপল টেক কেয়ার অফ এভরিথিং ফর হেম, All the সো experts, হি জাস্ট হ্যাঁ, অনলি experts. ফোকাস অন সেলস। সো এই ঘটনাটা এটা সত্যি একটা ঘটনা, এই ঘটনাটা বলে দেয় আমরা কেন স্পেন্ড করব। অ্যাবসলিউটলি। এখন আমি একটু অ্যাড করছি আমরা কেন স্পেন্ড করি না, কারণ আমাদের যে পার্সোনাল গ্রোথ স্কুলের বাইরে করতে হবে এই ধারণাটা আমাদেরকে কেউ দেয়নি। কেউ দেন আবার একটা মজার ব্যাপার, যেমন আমি ইউথ লিডারশিপ নিয়ে যখন কাজ করতে চেয়েছিলাম তখন আমাদের একজন সিনিয়র ট্রেনার উনি বললেন যে ইউথ লিডারশিপ নিয়ে কাজ করিও না। তো আমি বললাম যে কেন? বললো যে ওখানে তারা তোমাকে টাকা দিবে না। তো আমি বললাম যে কেন? বললো যে ওরা অলরেডি দে আর এক্সস্টেড, দে আর পেইং টিউশন টু নর্থ সাউথ ইউনিভার্সিটি, IBA, ব্রেক, অল দিস থিংস। বাট আমাদের ট্রেডিশনালি আমরা যে ধারণাটা পেয়েছি জি ভাই, যে আমি ডিগ্রি করলেই আই উইল গেট এ জব, অ্যাবসলিউটলি। বাট আমরা জানি যে আমরা ডিগ্রি থেকে কিছুই পাচ্ছি না। কেন পাচ্ছি না? সরি টু সে, আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক কিভাবে শিক্ষক হয়েছেন? ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন জার্নালিজমে, এবং তখন তিনি জার্নালিজমের Lecturer টিচার হিসেবে, হয়েছেন। এমন অনেক আমি জার্নালিজমের টিচার চিনি যারা জীবনে কোনোদিন জার্নালিজমের কাজ করেননি, নেই। কোনো পত্রিকা, কোনো Practical টিভি কোনো বা experience প্র্যাকটিক্যাল। না। কোন এক্সপেরিয়েন্স আমার একজন বড় ভাই আছে অ্যাকাউন্টিং প্রফেসর চিটং ইউনিভার্সিটিতে, তিনি কোনোদিন অ্যাকাউন্টিং জব করেননি। কিন্তু So অ্যাকাউন্টিং পড়াচ্ছেন। he is making accountant without knowing accountancy in the in real practical life. side, In In practical real life, life. right. So আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি আপনাকে হলপ করে বলছি, আজকে আমার যে নলেজটা আছে বা পার্সোনাল গ্রোথ সম্পর্কে যে আইডিয়া আছে, এটা যদি আমার মাত্র 10 বছর আগে থাকতো আমি MBA করতাম না। দ্যাট ওয়াজ এ টোটাল গার্বেজ ইভেন ইন আমেরিকা, That's the reality. ইভেন ইন আমেরিকা ইটস হোল থিওরি, True. সো আমাদের এই যে ট্রেনিং না করার পিছনে বাট আশার আলো হচ্ছে, আমার মনে হয় আমি যখন বাংলাদেশে 5-7 বছর আগে শুরু করেছি, জি। আমি এখন দেখছি আগ্রহ জাগছে, কিন্তু ইভেন দো মিনিমালি। তো আমার মনে হয় যারা ট্রেনার আছি তাদের অনেক দায়িত্ব আছে এখানে। অফকোর্স আকবর ভাই, আমি ব্রায়ান ট্রেসির একজন ভক্ত, মানে জি। অনেক বছর ধরে। আমার মনে হয় যে 2006 সাল থেকে আমি ওনার বই পড়ি, জি, ভিডিও দেখি, এবং ওনার অনেক কোর্স করেছি অনলাইনে। ওই তো আপনি যেহেতু ওনার কোর্স করেছেন এবং ইন পারসন, সো আমার কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট ওয়াজ ইউর বেস্ট লার্নিং ফ্রম ব্রায়ান ট্রেসি? ওকে, সো ব্রায়ান ট্রেসি বেস্ট লার্নিং আমি বলবো উনি খুবই মেইন পয়েন্টে চলে যেতে পারেন। আপনি দেখবেন অনেক ট্রেনার আছেন যারা খুবই ফ্ল্যাশি, ব্রায়ান ট্রেসি ইজ ভেরি ডিরেক্ট। আমরা এক একজনের কাছ থেকে এক এক জিনিস শিখি, যেমন জন ম্যাক্সওয়েল স্যারের কাছ থেকে যেটা শিখি যে আপনার কণ্ঠে যদি ভাইব্রেশন না হয় তাহলে আপনি কখনোই অ্যাটাচ করতে পারবেন না, কানেক্ট করতে পারবেন না, রাইট? ব্রায়ান ট্রেসি ইজ এ ভেরি ডিরেক্ট পারসন, আই লাভ হিম। দেখবেন ওখানে ফ্ল্যাশি কোনো আলোচনা, বইও নেই, ডিরেক্টলি মানে ওই কাটার জায়গায় চলে ওই গেছে, পয়েন্টে চলে ওই যায়। পয়েন্টে চলে যায়। সো দ্যাটস হোয়াট আই লাভ অ্যাবাউট হিম, দ্যাট আপনি যেমন আমার ট্রেনিংগুলো সম্পর্কে আমার ক্লায়েন্টের সাথে কথা বলে দেখবেন আমার ওখানে বুকিশ কোনো কিছু নেই। আমার যেটা মনে হয়েছে লাইফ চেঞ্জ করে আমি সেটাই অ্যাড করেছি। All the practical হ্যাঁ, আমি tools. বই পড়ি না তা না, হাজার হাজার বই আছে আমার। আপনি যদি দেখেন আমার ফ্লোরিডা হাউসে পুরো এক রুম ভর্তি আছে লিডারশিপ বক্স। Wow. অফকোর্স আই লার্ন ফ্রম দেয়ার, বাট Amazing. আই ট্রাই টু ফিল্টার যে এটা আসলে লাইফ চেঞ্জ করবে না, কারণ Practical tools করবে কিনা। কিনা, কারণ আমি আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে। আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই। আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা
অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমন একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন নেওয়া একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। আমার ব্যক্তিগত জীবন থেকে দেখেছি যে আমি 18 বছর ওয়েস্ট করেছি ফ্রম মাই কিন্ডারগার্টেন টু মাস্টার ডিগ্রি। আই ডোন্ট ওয়ান্ট মাই ক্লায়েন্টস টু ওয়েস্ট লাইক দ্যাট। ভাই, আপনি কিছুক্ষণ আগে এডুকেশন সিস্টেমের কথা বললেন। বাংলাদেশে আমাদের যে এডুকেশন সিস্টেম, আমরা যা লার্ন করি তার 99% ক্ষেত্রেই আমরা আমাদের প্রফেশনাল লাইফে, সেটা বিজনেস হোক বা সেটা জব হোক, ইমপ্লিমেন্ট করতে পারি ইভেন না, পার্সোনাল লাইফেও নয়। হয় না। এবং আমরা একটা জিনিস যদি দেখি, বাংলাদেশে আপনি যদি গত 50 বছরে দেশ স্বাধীন হওয়ার পরে যদি আপনি অন্টারপ্রিনরদের লিস্ট দেখেন, যারা সাকসেসফুল অন্টারপ্রিনর তাদের মধ্যে অলমোস্ট 80% হচ্ছে বিলো এসএসসি পাস। অফকোর্স। তো এই যে এডুকেশন প্রসেস, এইটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? আমার কাছে মনে হয়, আমার কাছে তো ক্ষমতা নেই। আমার কাছে যদি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা থাকতো, আমি বলতাম যে মিনিমাম ওই এরিয়াতে Subject 5 এর ইয়ার্স পরে। এক্সপিরিয়েন্স না থাকলে আমি টিচার হায়ার করবো না। Professional experience এর কথা বলছেন ভাই। অফকোর্স। কারণ আমরা 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 কেন স্কুলে যাচ্ছি? জি, যাওয়ার মূল কারণটা হচ্ছে আই উইল মেক এ বেটার লাইফ Absolutely. প্রফেশনালি, পার্সোনালি। সো আমি আমার বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে আমি আমার ডিনকে গত বছর বলেছিলাম, স্যার জি ভাই। যদি আমি জানতাম, আমি বুঝতাম, তাহলে আপনারা আমার 4টা বছর নষ্ট করেছেন লাইফ থেকে। Absolutely. আমি যদি এই 4 বছর প্রতিদিন ধরে একটা টপিকের উপরে প্রতিদিন একটা ইউটিউবের ভিডিও দেখতাম, আমি এক্সপার্ট হয়ে যেতাম। জি বাট ভাই। আপনারা আমার 4 বছর ওয়েস্ট করেছেন। তো আমার মনে হয় যেটা এখানে গ্যাপ, ফার্স্ট অফ অল আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চ হচ্ছে না, দ্যাটস জি ভাই। নাম্বার 1। আর সেকেন্ড থিং হচ্ছে যে ইন্ডাস্ট্রি অ্যালাইনমেন্ট। ইন্ডাস্ট্রিকে, ফ্যাক্টরি, অল দ্য বিজনেসকে ইনভলভ করতে হবে যে তোমরা রিসার্চ ডেভেলপমেন্টটা আমার এখানে করো। করো। হ্যাঁ। let us that work alignment. together. অ্যাবসলিউটলি। তোমরা কন্ট্রিবিউটও করো আর রিসার্চ ডেভেলপমেন্ট এখানে করো। জি। আমি দেখেছি যে আমেরিকান, ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়গুলো ওরা ওয়েল কানেক্টেড, With the দে আর industry. ওয়ার্কিং টুগেদার উইথ দ্য ইন্ডাস্ট্রি ইনোভেশনের জন্য। বাট আমরা সেটা করছি না। আমাদের এখানে আমরা যেমন একসময় যে প্রাইভেট টিউশনে গিয়েছি, আমার কাছে অনেক অনেক বিশ্ববিদ্যালয়কে আমি ঢালাওভাবে বলছি না, অনেক ভালো কাজও হচ্ছে, বাট আমি যেগুলোতে পড়েছি বা আমি যা পড়েছি মনে হয়েছে আমি একটা টিউটোরিয়াল সেন্টারে গিয়েছি, কিছু চ্যাপ্টার পড়ো, একটা পরীক্ষা দাও। এটা কিভাবে বিশ্ববিদ্যালয় হয়? আমাদের 3 ইডিয়ট মুভিতে নিশ্চয় মনে আছে, জি। যখন আমির খানকে বললো যে ডিরেক্টর আমি 28 পজিশন থেকে নাম্বার 1-এ এই কলেজটা এনেছি, নিয়ে এসেছি। সে এরকম বলে হোয়াট নাম্বার 1, যেখানে নয়া কোনো আইডিয়ার বাতই হয় না, যেখানে আইডিয়া জেনারেশন হয় না, যেখানে ইনোভেশন হয় না, ডিসকভারি হয় না, ইনভেনশন হয় না, এটা আবার কি কিভাবে নাম্বার 1 হয়? নাম্বার 1। সো এখানে যে জিনিসটা ইন্ডাস্ট্রি অ্যালাইনমেন্ট দরকার। কারণ বিশ্ববিদ্যালয় যদি শুধু দোকান খুলে বসি পণ্য বেচার জন্য, সার্টিফিকেট অনেক ক্ষেত্রে হচ্ছে না যে তাই নয়। তো আমরা এটা দেশের গ্রোথে কতটুকু আমি অবদান কাজ রাখছি। করছি, ইন্ডাস্ট্রি অ্যালাইনমেন্ট। এটা নয় যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা চলে যাবে। আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। Absolutely. দে আর মেকিং মানি, Precisely. আইদার স্কলারশিপ দিয়ে স্টুডেন্টদের কাছ থেকে নিচ্ছে অথবা স্টুডেন্ট সেলফ পে করছে। আপনি যদি ইয়েল ইউনিভার্সিটিতে যান, এখানে আপনার ছেলেকে বা মেয়েকে পড়াতে হলে সেলফ পে আপনার মিনিমাম 1 কোটির বেশি লাগবে 1 বছরে। হ্যাঁ, সো দে মেকিং মানি, Money, বাট sure. দে আর কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি। Society. মানি মেক করা কোনো সমস্যা নয়, কিন্তু হাউ মাচ ইউ আর ডুইং। রাইট। অ্যাবসলিউটলি। আকবর ভাই, আপনি যেহেতু অনেক বছর ধরে লিডারশিপ নিয়ে কাজ করছেন এবং আমিও সিচুয়েশনাল লিডারশিপ নিয়ে কাজ করছি, তো আমি আপনার কাছ থেকে জানতে চাই যে জন ম্যাক্সওয়েল থেকে আপনি কি লিডারশিপ শিখেছেন, ওটা যদি একটু সামারি বলেন, এবং সেখান থেকে আপনি যে লিডারশিপটা শেখাচ্ছেন যে ট্রেনিংয়ে, সেটার সাথে কতটুকু অ্যালাইনমেন্ট কিংবা একই রকম কিনা, বিকজ ইউ আর সার্টিফাইড জন ম্যাক্সওয়েল ট্রেনার। Right. জি। ওকে, সো আমার ট্রেনিংটা যদি আপনি শুরু থেকে দেখেন, এটা বিভিন্নভাবে ফ্লো করেছে, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। জি। মানে তো আমি জন ম্যাক্সওয়েল স্যার থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটা, তার ওয়ান্ডারফুল যে মেথডটা 5 লেভেলস অফ লিডারশিপ। রাইট।
তবে আমি উইথ ডিউ রেসপেক্ট টু মাই টিচার আই ওয়ান্টেড টু অ্যাড সামথিং ইন দ্য বিগিনিং। তো ওনার পজিশন থেকে শুরু হয়, মেবি হি ইজ এ হাই লেভেল ট্রেনার, Sure. উনি তো পড়াইতেই যান ওই সি সুইটসদের, Absolutely. হ্যাঁ Right. তাদের অলরেডি বেস বা ফাউন্ডেশন হ্যাঁ, আছে। আছে। এখন আমরা যারা ছোটোখাটো ট্রেনার, আমরা নর্মালি মিড লেভেল ম্যানেজারদের নিয়ে কাজ করছি বা অনেকে আসছে আমাদের কাছে। তো ওনার যে 5 লেভেল, যে পজিশন থেকে শুরু হয় এবং পিনাকল পর্যন্ত, আমি আমার নিজের মতো করে এটা সাজিয়েছি। আবার সেটাকে আমি 7 লেভেলস অফ লিডারশিপ করেছি। কিভাবে? প্রথম লেভেলটা আমি রেখেছি রিয়েলাইজেশন, রিয়েলাইজেশন। এবং সেকেন্ড লেভেলটা হচ্ছে প্রিপারেশন, ওকে, দেন আই উইল গেট আ পজিশন। Position. তো আমার কাছে মনে হয়েছে আমার এই দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমার 7 লেভেলস অফ লিডারশিপে এটা আমার প্রথম 4টা লেভেল হচ্ছে আসলে সেলফ লিডারশিপ। আমি যদি আমাকে Manage করতে ইমপ্রুভ পারি না করি, leader, আমি যদি আমাকে ম্যানেজ করতে না পারি, লিড করতে না পারি, তাহলে আমি কখনো অন্যদের লিড অন্যদের করতে পারবো পারবো না। Absolutely. এখানে আসলে অর্গানাইজেশনাল লিডারশিপটা শুরু হয় জন ম্যাক্সওয়েলের 5 লেভেলে, 3rd থেকে, আমারটা হচ্ছে যে 5th থেকে। Fifth থেকে। 5th থেকে শুরু যেহেতু হয়। দুইটা বেশি হ্যাঁ, প্রথমে। এটা তো জন ম্যাক্সওয়েল স্যার নিজেও কিন্তু বলেন, ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম, অবস্টেকল অর হার্ড টু লিড যে আপনার লাইফে, উনি বলেন যে ইটস মি, দ্য হার্ডেস্ট থিং টু লিড ইজ Me. মি। Me. If I can lead myself, I can lead others. But জন ম্যাক্সওয়েল স্যারের ট্রেনিং আমি অনেক ফলো করেছি, বাট আমার সবচেয়ে ট্রান্সফরমেশন বেশি হয় আমি যখন ডক্টর জন টাউনসেন্ডের ট্রেনিংয়ে যাই। এটা হচ্ছে কনকর্ডিয়া ইউনিভার্সিটি আরবাইন ক্যালিফোর্নিয়ার, যেটা টাউনসেন্ড ইনস্টিটিউট যার নামে। হ্যাঁ। তো আমি ওখানে মাস্টার্স করি এক্সিকিউটিভ কোচিং অ্যান্ড কনসাল্টিং। আর ওনার বই আমি আগে থেকে পড়তাম, যখন ওনার নামটা জড়ানো দেখি আমি দুবার চিন্তা করিনি, কিন্তু আমি ওখানে গিয়ে অন্যরকম একটা ট্রান্সফরমেশন ঘটে আমার। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা লুথারিয়ান ইউনিভার্সিটি, খ্রিস্টান ইউনিভার্সিটি, জি। এবং পুরো প্রোগ্রামটা পড়ানো হয়েছে বাইবেল দিয়ে, এন্টায়ার। আমার এভরি ডিসকাশন, এভরি অ্যাসাইনমেন্ট, আমরা যেমন কোনো একটা কিছু বলার সময় কোরআনের উদ্ধৃতি দিই, Reference use করি। আমরা আমাকে ওখানে, কারণ ওখানে তো আমি কোরআনের Right, উদ্ধৃতি right. দিতে পারবো না, ওখানে বলাই হয়েছে বাইবেল দিয়ে। Like যাই হোক, missionary university. হ্যাঁ Missionary মিশনারি, বাট এক্সিকিউটিভ লিডারশিপ, বাট পড়ানো হচ্ছে বাইবেল দিয়ে। তো বাইবেল দিয়ে পড়লাম, এভাবে প্রোগ্রামটা শেষ করলাম। আর সেকেন্ড থিং হচ্ছে উনি রিলেশনশিপের উপর ফোকাস করেন, কারণ ওনার 20 ইয়ার্স কাউন্সেলিং এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টের উপরে উনি কাজ Expertise, করেছেন। Expert ছিলেন। হ্যাঁ, নাম্বার 3, ওনার একটা জায়গায় ফোকাস বেশি, যেটা আমার ভবিষ্যতের হয়তো পিএইচডি থিমও হতে পারে, ক্যারেক্টার, লিডারশিপ ক্যারেক্টার। Leadership আর ওনার character। ক্যারেক্টার মডেলটা যেটা আমরা সাধারণ অর্থে চিন্তা করি এরকম না। আমরা ক্যারেক্টার বলতে বোঝাই যে তার গুড ক্যারেক্টার কেন, হি ইজ অনেস্ট, হি ডাজন্ট হ্যারাস সামওয়ান, ব্যাপারটা এটা নয়। ওনার ক্যারেক্টার মডেলটা কমপ্লিটলি আপনার সব কিছুই আপনার ক্যারেক্টার। মানে এটা 4টা পিলার আছে, পিলারটা যদি আপনি স্টাডি করেন আপনি দেখবেন যে আপনি দুনিয়ার যে কোনো কিছু লিড করতে কি পারবেন। pillar ভাই? হ্যাঁ, ফার্স্ট ইজ অ্যাটাচমেন্ট, হাউ টু কানেক্ট উইথ দ্য পিপল, এবং এটা বলা হয়েছে নিড বেসড রিলেশনশিপ। সেকেন্ড হচ্ছে সেপারেশন, কিভাবে বাউন্ডারিগুলো মেক শিওর করবেন এবং আপনাকে কিভাবে স্ট্রংলি ধরে রাখবেন। থার্ড হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা আমাদের লিডার তো আসলে নর্মাল, আমি একটা কথা বলে থাকি, নর্মাল সময়ে লিডারকে দরকার নেই, দরকার নাই। হ্যাঁ। কারণ যখন মেশিন ডাউন হচ্ছে না, হ্যাঁ, প্রসেস ঠিক মতো কাজ করছে, অল পিপল বিহেভ করছে, র মেটেরিয়াল ঠিক মতো আসছে, হ্যাঁ, ওয়্যার হাউস ঠিক মতো কাজ করছে, লিডার ক্যান গো টু স্লিপ। লিডার দরকারই আসলে ক্রাইসিস হ্যান্ডেল করার Crisis জন্য, handle করার জন্য। কনফ্লিক্ট, ডিফেক্ট, এনিথিং, প্রয়োজনের সময়, এনিথিং, প্রয়োজনের সময়। তো যাই হোক, আমার এখন যদি আমার কোনো ট্রেনিংয়ে যান এবং যারা 5 বছর আগে জয়েন করেছে, ইটস টোটালি ডিফারেন্ট। আমার এই 3টা জিনিস আমাকে পুরো জেকে বসেছে, আমার রিলেশনশিপ, ক্যারেক্টার এবং রিলিজিয়ন। আমি যখন প্রোগ্রাম শেষ করি, যখন গ্র্যাজুয়েশন করি, সার্টিফিকেট পাওয়ার পর উনি আমাকে ডেকে নিয়ে যায়, বিকজ আই ওয়াজ দ্য অনলি Muslim student in the institute. At that university, Yeah, council hall. no, in the institute. I don't know about other department. In the institute, যেটা লিডারশিপ, কাউন্সেলিং এবং কোচিং নিয়ে কাজ করে। এখন টাউনসেন্ড বললো যে আমি বুঝতে পারছি না যে তুমি এখানে কেন এসছো, দ্যাটস মানে নাম্বার as a 1। মুসলিম কেন তুমি হ্যাঁ, আসলা? এসছো, কারণ আমি সারাক্ষণ বাইবেলের কথা বলছি, ইটস বোরিং ফর ইউ, এটা কি তোমাকে বোর করেনি? তো আমি হেসে উত্তর দিলাম, মোটেও বোর করেনি। তো উনি খুব অবাক হলেন, ওয়াই? তো আমি বললাম যে হ্যাঁ, এটা সত্য, তুমি বাইবেল দিয়ে আমাকে পড়িয়েছো, বাট তুমি একটা জিনিস আমি দেখেছি যে বাইবেলকে তুমি
জীবনের পরতে পরতে ইনক্লুডিং কর্পোরেট অ্যান্ড প্রাইভেট লাইফ তুমি অ্যাপ্লাই করছো। আমি এটা আমার সোসাইটিতে দেখিনি যে কোরআনকে এইভাবে অ্যাপ্লাই করতে। এখন আই উইল গো ব্যাক টু মাই ইসলামিক ওয়ার্ল্ড অ্যান্ড আই উইল স্টার্ট ইউজিং কোরআন অ্যান্ড হাদিস। অ্যান্ড এটা বলার পর উনি এসে আমাকে জড়িয়ে ধরেছে যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। রিলিজিয়নকে ওই বুক শেলফ থেকে আপনি জীবনে নামিয়ে আনেন। এখন অনেকে আবার People আপত্তি life-এ করে নিয়ে আসতে এখানে দুই একজন যে আপনি কেন ধর্মের কথা বলেন, কারণ আমি প্রচুর প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উদাহরণ দিয়ে থাকি যখন ইমোশনাল ইন্টেলিজেন্স পড়াচ্ছি। ওনার চেয়ে ইমোশনালি ইন্টেলিজেন্ট কে ছিল বলেন? তো কিন্তু আমি জানি যে এই রিলিজিয়নটা দুটো কারণে অ্যাট্রাক্ট করে মানুষকে। একটা হচ্ছে যে রিলিজিয়নটাকে আমি কাজে লাগাচ্ছি, সেকেন্ড থিং আমরা কিন্তু রিলিজিয়নের যখনই কোনো ফ্লেভার আসে উই গেট কানেক্টেড টু ইট। Absolutely. তো আমার কাছে মনে হয় এটা অল দ্য লিডার্স এটা অ্যাডপ্ট করা দরকার। আমরা মনে করি যে ওয়েস্টার্নটা কমপ্লিটলি সেকুলার। আপনি প্রত্যেকটা হাই লেভেল লিডার, জন ম্যাক্সওয়েল হতে শুরু করে ইভেন টনি রবিন্স, সবাই ওরা রিলিজিয়নকে পারফেক্টলি এভরিওয়ান। Priority দিচ্ছে। আমি কাউকে ক্যান ব্ল্যানচার্ড হতে শুরু করে আমি কোনো টিচার দেখিনি যারা বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছে না, বাইবেলকে ইউজ করছে না। আমরা মনে করছি যে তো আমরা রিলিজিয়নকে যখন আমরা অ্যাড করি অনেকে আবার ভয় পায়। আমাদের মধ্যে সেকুলার যারা আছে মনে করে যে আমাকে মোল্লা মনে করবে বা আমাকে এ মনে করবে, কিন্তু আসলে ব্যাপারটা সেটা না। আর তাছাড়া আমি রিলিজিয়নটা পড়বই বা কেন যদি আমি কাজে না লাগাই? আমার কাছে এটা প্রশ্ন যে ওয়াই আই উইল ডু দ্যাট। আর আল্লাহর কাছে মনে করেন আপনি প্রেয়ার করেন, হ্যাঁ, প্রেয়ারটা কি আল্লাহর, আপনার প্রেয়ার আল্লাহর না হলে চলবে। প্রেয়ারটা ইজ ফর ইউ, নট ফর হিম। উনি যেমন এই যে নিড বেস রিলেশনশিপের কথাটা কেন বললাম, আমাকে প্রথম আমি জন টাউনসেন্ডের কাছে আমি যখন বললাম মানুষ সেলফিশ, বলে যে এটা তো আল্লাহই এভাবে করে সেট আপ করেছে। বললো যে কীরকম? বললো যে নিড ছাড়া আল্লাহই তো কোনো কাজ করে না। তো আমাকে উনি ব্যাখ্যা দিলেন যে তোমার জন্য যা করে এটার বিনিময়ে গড ওয়ান্টস 3 things from you. Number 1, unconditional loyalty. Number 2, prayer is a kind of a payment to him that he is doing for you. Third হচ্ছে এই যে আমরা মানুষকে ট্রেন করছি বা আপনি যে কাজটা করছেন আপনি তো তার সৃষ্টি। আমি যদি আপনাকে ট্রেন করাতে আসি, আপনাকে ট্রেন করানো আমার দায়িত্ব না, এটা আসলে তার দায়িত্ব। কিন্তু সে এই কাজটা আমাকে দিয়ে করে নিচ্ছে বিকজ হি ইজ ডুইং সামথিং ফর মি, হি নিডস পেমেন্ট, সো হি ইজ making me to take care of his creations. So Allah is need based. উনি আমাকে টাউনসেন্ড শিখিয়েছেন যদি রিলেশনশিপ টিকবেই না যদি নিডটা ব্যালেন্স করা না হয় বিটুইন। যে আমরা অনেক সময় আক্ষেপ করি না যে আমি এত করলাম সে এখন আমার জন্য কিছু করে না। এটা আসলে আমার ফল্ট বেশি, কারণ আমি করেই গেছি কিন্তু আমি আমার এক্সপেকটেশন বলিনি। আমি দেওয়ার আগেই বলা উচিত ছিল দিস ইজ হোয়াট আই ওয়ান্ট ব্যাক। মানে ইউ হ্যাভ টু সেট দ্য বাউন্ডারি অলসো। হ্যাঁ, সেট দ্য বাউন্ডারি। So my training actually transformed many ways. Maybe later আরো চেঞ্জ হবে। অসাধারণ ভাই, আপনি বেশ কিছু ট্রান্সফরমেশনের কথা বললেন, প্লাস রিলিজিয়াস ফ্যাক্টরের কথা বললেন। তো আমাদের এখানে এখন বাংলাদেশে যে ট্রেনিং হচ্ছে বা আমরা যে এডুকেশন পাচ্ছি 18 বছর 20 বছর ধরে, আমাদেরকে একটা জিনিস শেখানো হচ্ছে না, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। অফকোর্স আমি একটা এক্সাম্পল দিতে চাই ভাইয়া। আমার বাসায় একজন ইলেকট্রিক মিস্ত্রি আছেন, তো উনি ইদানিং ইলেকট্রিকের কাজ ছেড়ে দিয়েছেন। উনি একটা চার দোকান দিয়েছেন। আমাকে গত পরশুদিন সে কাজে এসে বললেন যে চায়ের দোকানে যে সে ভালোভাবে বসে, ভালোভাবে মানে হচ্ছে সকাল 10টা থেকে উনি যদি রাত 8টা পর্যন্ত বসেন, ওনার প্রতি মাসে সব খরচ দিয়ে 40 থেকে 50 হাজার টাকা থাকে। ওকে। অন্যদিকে ভাইয়া দেখেন, আমাদের বাংলাদেশেই অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করতে খরচ চলে যাচ্ছে 40 লাখ টাকা, তারপরে সে চাকরি পাচ্ছে 15-20 হাজার টাকার। এই যে বিষয়টা, আমরা কি মানি ম্যানেজমেন্টটা শিখাচ্ছি না আমাদের এডুকেশনে বা আমাদের ট্রেনিংয়ে? মানি ম্যানেজমেন্ট শুধু নয়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমার লাইফে অনেক কিছুই দরকার, সেটা কিছুই শেখাচ্ছে না। জি হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট বললেন, আপনার লাইফের আরও কয়েকটা বড় অংশ যেমন দাম্পত্য জীবন। জি হ্যাঁ, কিভাবে আপনি রিয়েলি ইম্পর্টেন্ট পার্ট। প্যারেন্টিং কিভাবে আমি এখন বুঝতে পারি যে আমার প্রথম সন্তানটার সময় আমি কত ভুল করেছি। যাই হোক, লেটস গো ব্যাক টু দ্য মানি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। একটা স্টোরি বলি, আমি যখন জাস্ট টিম লিডার হিসেবে কাজ করছিলাম, আমার সুপারভাইজার ওয়াজ মেকিং 3 times more than me. ওকে। অ্যান্ড হি ওয়াজ অ্যালোন, হি ডিডন্ট হ্যাভ ফ্যামিলি, কিন্তু সবসময় লোনে। এনিওয়েজ সবসময় লোনে, ক্রেডিট কার্ড লোন। একদিন সে আমাকে এসে প্রশ্ন করলো, কারণ আমি তার আন্ডারে চাকরি করছি। সে বললো যে মোহাম্মদ,
তুমি আমার চেয়ে 3 ভাগের 1 ভাগ বেতন পাও। ইউ সে দ্যাট ইউ অ্যান্ড ইউর ওয়াইফ আর ফুল টাইম ইন দ্য কলেজ, নাম্বার 1, সো ইউ হ্যাভ এক্সপেন্সেস, ইউ হ্যাভ এ লিটল গার্ল টু টেক কেয়ার, নাম্বার 3, ইউ আর টেকিং কেয়ার অফ এ ফ্যামিলি হিয়ার। এবং তুমি এটাও বলো যে দেশে একটা ফ্যামিলি টেক কেয়ার করছো, হাউ You ডু ইউ manage. ডু ইট? How you are managing তখন it? আমি হেসে বললাম যে স্টিভ, ইউ লার্ন অনলি হাউ টু মেক মানি, বাট আই লার্ন হাউ টু ম্যানেজ মানি। Management. সো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আগামী 10 বছর পরে তুমি আমার সাথে দেখা করতে আসবে, আই গ্যারান্টি ইউ দ্যাট আই উইল হ্যাভ মোর অ্যাসেট দেন ইউ, ইভেন দো আই মেক ফার money. লেস দেন ইউ। মানি খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমাদের দেখবেন, আমাদেরকে ওই কাঞ্চন ভাইও বলেন, জি। আমাদেরকে বুল থিওরি, অর্থ অনর্থের মূল, অর্থ অনর্থের মূল। Absolutely. আপনি যদি ড্রাগ কিনেন, আপনি যদি ওয়াইন কিনেন, অর্থ কি হেঁটে হেঁটে গিয়েছিল লিকার স্টোরে? No. আপনি নিয়ে গিয়েছিলেন। এটা একটা আমাদেরকে কতগুলো পুয়ার মাইন্ডসেট দিয়ে বড় করা হয় যে জি। অর্থ অনর্থের মূল। মূল। অথচ দেখেন, যদি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়াইফের টাকা না থাকতো, জি। উনি এত ভালোভাবে প্রিচিং করতে পারতেন না, বিকজ হি স্পেন্ড খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা's মানি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা's মানি, ওমর রাদিয়াল্লাহু, দে হ্যাড মানি, দ্যাটস ওয়াই হি ওয়াজ এবল টু ডু দ্যাট। আপনি জাকাত দিতে পারবেন, Not হজ possible, করতে ভাই। পারবেন, ডোনেট করতে পারবেন, Not আর আপনার যদি পরিবারটাই সুন্দর মতো না চলে, এনাফ মানি না থাকে, আপনি নামাজের মধ্যেই তো চিন্তা করবেন যে আমার এদিকে ধার রয়েছে, আমার লোন বাজার আছে। করতে হবে, ইউ ক্যান নট ইভেন প্রে পিসফুল। বেতন দিতে হবে। তাহলে মানি, আমি রিলিজনের কোনো জায়গায় দেখিনি যেখানে মানির ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। Absolutely. আমাদের সমাজের পুয়ার মাইন্ডসেটের কারণে এবং এডুকেশন সিস্টেমের কারণে আমাদের, আর মানি নিয়ে তো আলাদা কোনো কোর্স নেই, সেটা তো নেই নেই। বলাই বাহুল্য, বাট মানির এগেনস্টেই বরঞ্চ ওরা কাজ করেছে, করে দ্যাটস যাচ্ছে। নাম্বার 1। আর আমাদেরকে অলওয়েজ, এই যে এন্টারপ্রেনারশিপের আমরা কথা বলি, অনেকেই মনে করে আসলে এটা একটা ভুল সংজ্ঞা যে এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে ব্যবসা শুরু করতে হবে। আমার কাছে এন্টারপ্রেনারশিপের সংজ্ঞা হচ্ছে, আমি যেখানে যাব, যেই আমাকে নিয়ে যাক কোনো কাজ করতে, আমি আমার উপস্থিতির কারণে সেখানে একটা গ্রোথ হবে। Absolutely. এটাই এন্টারপ্রেনারশিপ, আইডিয়া জেনারেশন করব। হ্যাঁ, ব্যবসা করলে তো ভালো, বাট আমাকে একজন হায়ার করেছে ডিপার্টমেন্ট, আমি যখন 5 বছর পরে ছেড়ে যাচ্ছি, বিকজ অফ মাই 5 years প্রেজেন্স, ইট গ্রো অ্যান্ড আই অলসো গ্রো। Absolutely. দ্যাট ইজ হোয়াট ইট ইজ। সো মানি ম্যানেজমেন্ট শেখাতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি কার্ডনের ট্রেনিংয়ে যাওয়ার পর আমি ডিসাইড করেছি আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে ফেলবো, আমি হোম স্কুলিং করবো। হোম স্কুলিং। হ্যাঁ, আচ্ছা। আমেরিকাতে করা যায়। আর আর স্কুলে যাওয়ার প্রয়োজনও আমি মনে করছি না। এটা ওর কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছি। সাবরিনা কার্ডন, তার মেয়ে 16 বছর বয়স, ও স্কুলে যায় না। ওই যে মাঝে মাঝে সেলস কল করে। হ্যাঁ, ইলন মাস্কের সে ছেলে তো মেয়ে নিজে স্কুলে সবাইকে যায় না। নিজে টিচ ওর করছে। নিজের সবাইকে। স্কুল যেদিন আমাদেরকে ট্রেনিং, ওর স্কিল কেমন হয়েছে আমি একটা বর্ণনা দিই। যেদিন আমাদেরকে ট্রেনিং করা ছিল, সাবরিনা যেদিন এসেছিল, এর আগের দিন নাকি এই মেয়ে একা $15 million সে রেইজ করেছে তাদের Wow. কার্ডন ফাউন্ডেশনের জন্য। এখন $15 million আমি আপনাকে দিব, ওই স্কিল আপনি, ওই প্রেজেন্টেশন আপনি আমাকে দিতে পারলে, কনভিন্স করতে পারলে, Absolutely. ইটস নট এ, It's not a joke. হ্যাঁ, অনেক বিজনেস করেও সারা জীবনে 15 million সেভ million করতে পারেনি, বাট করতে শি পারেনি। রেইজড ইন ওয়ান ডে। One day. সো হাউ ওয়াজ ইট পসিবল? উনি তো, কার্ডন একটা কথা বলেন, উনি স্কুলের বিরুদ্ধে। কেন স্কুলের বিরুদ্ধে? কারণ স্কুল কিছু শেখে না। উনি বললেন যে যত খারাপ অভ্যাস সব আমি শিখেছি স্কুল থেকে। উনি এইভাবে করে বলে। উনি ড্রাগ এডিক্ট ছিলেন 2009-এ। বলে যে ড্রাগ এডিক্ট হওয়া, মেয়েদেরকে মানে Teach করা। হ্যারাস করা, টিজ করা, মানুষকে ট্রল করা, অন্যকে অ্যাটাক করা, অন্যকে গালি দেওয়া, এগুলো সব আমি শিখেছি স্কুলে। School থেকে। অন্যদের কাছ থেকে। স্কুলে যাই হোক, স্কুলে। আর স্কুলের দোষ কেন দিচ্ছে? অন্যদের কাছ থেকে শিখেছি, কিন্তু স্কুল তো ওই এনভায়রনমেন্ট নিশ্চিত করেনি যেখানে করতে গালি পারেনি। দেওয়া হবে না, হবে না। যেখানে মারামারি হবে না, Learnings থাকবে হ্যাঁ, properly. যেখানে ড্রাগ ইউজ হবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি স্কুলের বিপক্ষে নয়, হয়তো আমার এই পডকাস্টের এই বক্তব্য শুনলে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রেগে যেতে পারে, বাট তাদের কাছে এটা হচ্ছে, আমি স্কুলে যেতে চাই। আমি যে ট্রেনিংয়ে যাচ্ছি, জন ম্যাক্সওয়েলের কাছে যাচ্ছি, এটাও তো একটা স্কুল। রাইট রাইট। আমি স্কুলে যেতে চাই, বাট ইট হ্যাজ টু বি উইথ লার্নিং, আমি কি Absolutely. পাচ্ছি? ট্রান্সফরমেশন, শুধু লার্নিং না, ট্রান্সফরমেশন। Transformation. এখন আমাদের এক পরীক্ষা নামের বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে, এবং এই পরীক্ষার বইয়ে আমরা শুধু মুখস্থ করছি, বা ওই শুধু কিভাবে পরীক্ষায় আমি দিতে পারবো। আমি যখন আমেরিকাতে যাই, আমার একটা কোর্সে প্রফেসর বলল যে এখানে কোনো পরীক্ষা হবে না। আমার কাছে মনে হলো যে জীবনের প্রথমবার এটা পরীক্ষা হবে না, এটাই ধরনের কি ধরনের কোর্স। রাইট রাইট। এখন কি টিচার লেজি? বাট মজার ব্যাপার হচ্ছে, ওই কোর্সটাই ছিল আমার সবচেয়ে বেশি লার্নিং। তো ওখানে আমরা কি করেছি? ওখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ডিসকাশন হয়েছে। এটা একটা ইংলিশ কোর্স ছিল, বাট আমাকে বলা হয়েছে যে তোমার টেস্ট হবে এটা,
তোমার ফরেন স্টুডেন্টের কিছু এখানে ব্যাচ আছে, ওদের গিয়ে ক্লাস নিতে হবে শেষের দিকে গিয়ে। প্রেজেন্টেশন ক্লাস। এখন আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, বলো যে নো ওয়ারি, আই উইল প্রিপেয়ার ইউ। তারপর আমাকে একটা ফ্রেঞ্চ স্টুডেন্টকে মেন্টরিং করতে দিয়েছে। তারপর আমরা অ্যাসাইনমেন্ট লিখেছি, ডিসকাশন করেছি, এগুলো নিয়ে অ্যানালিটিক্যাল কাজকর্ম হয়েছে। দ্যাটস দ্য টেস্ট। এখন আমি অনেকটা এটা, আমাকে অনেকে অভিযোগ করে যে আপনার কোর্সগুলোতে পরীক্ষা নেন না কেন? পরীক্ষা নেন। আমার ভাই পরীক্ষা নিলে কি হবে? এমসিকিউ একটা পরীক্ষা নিব লোক দেখানোর জন্য। রাইট। হ্যাঁ, আমি কিন্তু তেমন একটা পরীক্ষা নিই না, অনেক সময় পরীক্ষা নেই না পুরো প্রোগ্রাম, কারণ পরীক্ষা কোনো কিছু করে না। করে না, হ্যাঁ, রাইট রাইট। তারপর অনেকে বলে যে আপনি ফোর্স না করলে আমি পড়বো না। আমি বললাম যে আপনি অ্যাডাল্ট মানুষ, আমি আপনাকে ইন্সপায়ার করার চেষ্টা করছি, কিন্তু এটা মনে করবেন না যে আপনাকে দুনিয়ার মানুষের চেয়ে মোটিভেট It should be self-pacing. সো লার্নিং হ্যাজ টু বি ডিফারেন্ট ওয়ে, নট দিস ওয়ে। রাইট। ভাইয়া, আপনি যেহেতু গ্র্যান্ড কার্ডনের কথা বললেন, জি। তো আমি গ্র্যান্ড কার্ডনের কাছে আবার যেতে চাই। যেহেতু আপনি আই হার্ড লাইক ইউ সেড $1,000 কোর্স করেছেন, তারপরে ওর মেয়ে ওই প্রেজেন্টেশনটা দিয়েছে, তো আমি এক্সাইটেড ওখান থেকে আরও কিছু গল্প শোনা, কিংবা আপনার জিস্টটা সামারি, যে আপনি ওখান থেকে কি লার্ন করেছেন। একদম সামারি হচ্ছে 10x মানে সব কিছু 10x হয়ে যাবে। আচ্ছা। আপনি ধরেন শুধু ইনকাম 10x হবে না, উনি বলেন যে নেক্সট ইয়ারে আপনার এমপ্লয়িও 10x হইতে হবে। এমপ্লয়ি 10x মানে শুধু নাম্বারও 10x হইতে হবে, নলেজও 10x মানে হইতে হবে। 360 ডিগ্রি ভাইয়া। হ্যাঁ, সব কিছু 10x হইতে হবে। আপনার বিহেভিয়ার 10x হইতে হবে, আপনার ইনকাম 10x হইতে হবে, Effort ও 10x আপনার হবে। বিজনেসের পরিধিও 10x হইতে হবে। এই 10x ইজ অ্যান আইডিয়া যে আপনি 10x গ্রোথ করতে হবে এভরি ইয়ার। রাইট। সো দ্যাটস দ্য জেস্ট। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট প্রেশার। প্রেশার। হ্যাঁ, উনি খুব মজা করে বলেন প্রেশার না দিলে তো ভাই তুমি দুনিয়াতে আসতে না। নার্স বলছে পুশ পুশ, তার বাচ্চা বের হয়, Absolutely. বাচ্চা বের হয়। তো আমাদের বেশিরভাগ মানুষ, আমি তখন রিয়েলাইজ করলাম আমাদের অনেক ড্রিম আছে, জি, কিন্তু আমরা প্রেশারটা দিচ্ছি না বলেই হচ্ছে না। দ্যাট ড্রিম ইজ True, নট true, কামিং true, ট্রু। true. সো আরও অনেক কিছুই আছে। আর যারা বিজনেস করবেন তাদের জন্য শিক্ষাটা হচ্ছে অ্যাগ্রেসিভ মার্কেটিং। মার্কেটিং ইজ নট এক্সপেন্স, মার্কেটিং ইজ অ্যান ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। এটা অনেক সময় আমরা বিজনেসে যখন এক্সপেন্স হিসেবে দেখি, সেলসের চেয়ে মার্কেটিংয়ের উপরে ফোকাস করতে বলা হয়েছে। যেমন লাক্স মার্কেটিং করেই যাচ্ছে, কিন্তু লাক্স সবাই চিনে, আমাদের সবার আস্তে আস্তে মার্কেটিং করে যাচ্ছে। তো যার কারণে সেলস নিয়ে ওয়ারি করতে হচ্ছে না, কারণ এটা দোকানের কোনায় রাখলেও টিকটক মার্কেটিং হলে কাস্টমার খুঁজে বের করবে। আবার অনেক প্রোডাক্ট ফ্রন্টে রেখেও বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না। সো মার্কেটিং একটা জিনিস যেটা আমি নিজেও রিয়েলাইজ করেছি যে আই ওয়াজ নট ডুইং এনাফ মার্কেটিং, অর আই ওয়াজ নট ডুইং ওয়েল myself. ফর মাইসেলফ। Right. আমার কাছে আমি দেখেছি যে আই ওয়াজ কমপ্লিটলি ডুইং ইন দ্য রং ওয়ে অল সেলস অ্যান্ড মার্কেটিং। সো আই হ্যাভ টু রিডু আ লট অফ থিংস। অ্যান্ড অলসো অ্যানাদার থিং, হায়ার ফার্স্ট অ্যান্ড ফায়ার ফার্স্ট, এটা বলা হয়েছে। কারণ আপনি যখন আজকে একজন এমপ্লয়ি চাকরি ছেড়ে দিল নিজে থেকে, সে কিন্তু আজকে চাকরি ছেড়ে নি, সে 6 মান্থস আগে ছেড়ে দিচ্ছে। আগেই ডিসাইড করে। এখন আপনি লিডার ব্যর্থ হয়েছেন যে সে চাকরি ছেড়েছে এটা বুঝতে। যেই মানুষটা একদম থাকবে না, আপনি নিশ্চিত হয়ে গেছেন, আপনি ট্রাই করবেন টু কিপ দ্যাম, বাট যখন তার অ্যাটিটিউড এবং তার মাইন্ডসেটটা অন্য জায়গায় চলে গেছে, তখন কিন্তু আপনি তাকে রাখবেন না। ইট ইজ বেটার টু লেট হিম গো। সো হায়ার ফাস্ট অ্যান্ড ফায়ার ফাস্ট, দ্যাটস হি ইজ ভেরি অ্যাগ্রেসিভ ইন এভরিথিং। এটা আপনি গেলেই বুঝতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে আমি 3টা দিন তার সাথে ছিলাম, আমার কাছে মনে হয়েছে আমি 30 বছর এগিয়ে গিয়েছি। And you were saying like $1,000 was investment, হ্যাঁ, but এটা ছোট্ট ইনভেস্টমেন্ট। হ্যাঁ, it could have been like $15,000. আমার কাছে মনে হয়েছে যে আমি একটা $15,000 চেক লিখে দেওয়া উচিত ছিল তাকে, অসাধারণ। বিকজ হি গেভ মি মোর। এবং আমার এখানে একটা সবার জন্য একটা লার্নিং আছে, যে এটা আমি আরও এক জায়গায় স্টাডি করেছি, সেটা বলা হয়েছে আপনি যেটা নিচ্ছেন তার চেয়ে অনেক বেশি গুণ যদি না দেন, তাহলে ইউ আর নট এ গুড লাইক Right. ট্রেনার ট্রেনার অর ইভেন বিজনেসম্যান। Businessman, Seller, right. হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন কম্পিউটারটা কিনেছেন ধরেন $800 দিয়ে, জি, বাট এই কম্পিউটারটা আপনি $multi-million আর্নিং করার কাজে ইউজ করেছেন, তাহলে ইট গেভ ইউ সার্ভিস ফর $1 million, Absolutely. বাট দে টুক অনলি $800. True. Absolutely. ভাইয়া আপনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বললেন। জি। একটা বিষয় উঠে আসলো মার্কেটিং। আমরা মার্কেটিং যে করব, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক ইম্পর্টেন্ট? ডেফিনেটলি। সেটা আমরা কিভাবে করতে পারি? যদি সেটা ভাই আমি কয়েকটা পর্যায়ে দিই। আমি একজন অন্ট্রপ্রিনর, আমি নিজে আমার ব্র্যান্ডকে প্রমোট করতে চাই, জি। সেই ক্ষেত্রে কি আমি পার্সোনাল ব্র্যান্ডিং করব? অফকোর্স। আরেকটা বিষয় হচ্ছে ভাই আমি ট্রেনার,
তো এই সকল ক্ষেত্রে মিলে কিভাবে আমি পার্সোনাল ব্র্যান্ডিংটাকে ডেভেলপ করতে পারি? এখন অনেকে অনেকভাবে পছন্দ করে, হ্যাঁ। Right. আমরা তো মার্কেটিং মিডিয়ার মাধ্যমে করছি, সিস্টেম। আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান, আপনার দরকার স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে আপনার স্কিল। যেমন সিচুয়েশনাল লিডারশিপ, পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন। মাইন্ড মাস্টারি। এর জন্য রয়েছে অথেন্টিক একটা প্রতিষ্ঠান যারা আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্টে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে কনকোয়ারিং বাউন্ডারিজ, এবং যেখানে আছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড মাস্টার ট্রেনার সিচুয়েশনাল লিডারশিপের উপরে, এবং উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, যিনি সেখানে থাকছেন এবং থাকছে তার পুরো টিম, যারা আপনাকে এই সকল বিষয়ে স্কিল করে তুলবে এবং আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। যারা এই কোর্স এনরোল করতে চান, আমাদের পডকাস্টের নিচেই দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে এনরোল করুন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনার নিজেকে নিয়ে যান অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ। সিস্টেমের মাধ্যমে সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট, জি। থ্রু দ্য পিপল, পেইং কমিশন, অনেকভাবে আছে। কিন্তু আমার কাছে মার্কেটিংটা হচ্ছে যে মাই প্রোডাক্ট কোয়ালিটি। আই উইল Okay. ইমপ্রুভ মাই প্রোডাক্ট অ্যাবসলিউটলি। ইন সাচ এ ওয়ে দ্যাট যে এই যে আমি এইভাবে করে আমি ট্রেনিং করাই। আমি চাই যে আমি 10,000 টাকা নিব, কিন্তু ট্রেনিং করার পর বললো যে ভাই এটা তো 1 লাখ টাকার কোর্স, অ্যাবসলিউটলি। এটা তো 1 লাখ টাকার কোর্স। অর্গ্যানিক মার্কেটিং, হ্যাঁ ডেফিনেটলি ওগুলো দরকার যেগুলো জি। বলেছি, বাট আমি সবাইকে বলবো যে মোর ফোকাসড হওয়া প্রোডাক্টের উপরে। হোয়াট এম আই গিভিং? এম আই গিভিং 10 টাইমস 100 টাইমস মোর দ্যান আই এম টেকিং? তো আমি এটাতে বিশ্বাস করি। আমি জানি না, আমি এত আধুনিক নই মানুষ, অত আমার টেকনোফোবিয়া আছে, বাট আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমার মনে হয় আমি এতদূর এসেছি প্রোডাক্ট দিয়ে। আমি কিন্তু অত ভালো good ডিজিটাল content. মার্কেটিং বুঝি না। Right. মিথিলা আমার যে ম্যানেজার আছে, ও না জি। হলে হয়তো আমি ওভাবে এগুলো করতেও পারতাম জি। না। শি ডাজ অল দিস থিংস, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অ্যাবাউট ইট, বাট আমি মনে করি জি ভাই। আমার যে ইয়াটা আসছে, আমি এই পর্যন্ত আসার কারণ হচ্ছে আমার ডেডিকেশন। আপনি যদি, আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে পারি, আপনি আমার পেইড কোর্সেও জয়েন করেন, মানে ফ্রি কোর্সে, course-এ join ফ্রি ক্লাসে জয়েন করেন, আমি গ্যারান্টি দিব আপনি যদি ডেডিকেশন বা আমার ফোকাসের কোনো তারতম্য পান, তাহলে আপনি যেটা চান আমি সেটা করব। কারণ Okay. আমি মনে করি একজন বিজনেসম্যান হোক, ট্রেনার হোক, এটা পেইড আনপেইড, ফ্রি পেইড, যেটাই হোক, জি ভাই। যে 100% ডেডিকেশন যেন আপনার ক্লায়েন্ট কাস্টমার যেন ফিল করে যে ইউ আর অলওয়েজ স্ট্যান্ডিং ফর দ্যাম। মানে তারা যে অবস্থায় থাকুক না, তাদের স্যাটিসফাইড ফিল করে। কোয়ালিটি। আর এটা হওয়ার পিছনে কারণ আছে, আমি কোয়ালিটি ম্যানেজমেন্টেই কর্পোরেটে কাজ করেছি অলমোস্ট 13 বছর। মেবি কোয়ালিটি ইজ ইন মাই ব্যাকগ্রাউন্ড। ইন ইউর ব্যাকগ্রাউন্ড। আকবর ভাই, আপনি যেহেতু কোয়ালিটি এবং ইসের কথা বললেন, আপনার প্রোডাক্টের কথা বললেন, নাও অ্যাজ এ ট্রেনার ইউর প্রোডাক্ট ইজ ইউর কন্টেন্ট। রাইট। রাইট, কন্টেন্ট। এখন কন্টেন্টটা যখন আপনি প্রিপেয়ার করেন, জি। লাইক আপনার একটা লার্নিং আছে ফ্রম দ্য লাইক মেনি ট্রেনার্স, Yeah. আপনি স্টাডি করছেন, বাট হুইচ কাইন্ড অফ কন্টেন্ট আপনি প্রায়োরিটি দিচ্ছেন যে না আমার এই মানে যারা হচ্ছে আমার ট্রেনি, ইট ক্যান বি লাইক কন্টেক্সট ইন ইউএস অর ইট ক্যান বি কন্টেক্সট ইন বাংলাদেশ, যে তাদের জন্য আপনি কি এটা কাস্টমাইজ করছেন, অথবা আপনি কিছু কিছু জায়গায় কিছু কিছু এরিয়াতে প্রায়োরিটি দিয়ে কন্টেন্ট করছেন, সেই সম্বন্ধে যদি না, একটু বলেন। এটা সব কিছুই হচ্ছে, কাস্টমাইজও হচ্ছে। বাট আমি একটা জিনিস দেখেছি, যদিও মানুষের ভিন্ন আপত্তি আছে বা বলে যে ভাই যে এটা আমেরিকায় লিডারশিপ করা যায় সেটা বাংলাদেশে করা যাবে না, বাট আমি দেখেছি যে লিডারশিপ ইজ ইউনিভার্সাল, নট অনলি ইন দ্য কর্পোরেট, ইউনিভার্সালি। All over the world. আমি আপনাকে দেখাতে পারবো আমার মডেলটা কিভাবে মসজিদের ইমামের সাথে কাজ করবে, ওয়াও। আমাদের মডেলটা পুরোহিতের সাথে কাজ করবে, আমাদের মডেলটা চায়ের দোকানদারের সাথেও কাজ করবে। আমি এটা বিলিভ করি, এটা হচ্ছে ইউনিভার্সাল পার্ট। Right. বাট এটা ট্রু যখন আমি বাংলাদেশে ট্রেনিং করাচ্ছি, আই এম লোকালাইজিং ইট, Right. বিকজ আই এম লাকি দ্যাট আমি এই দেশের সন্তান, আবার আমি এই দেশের ভাষা সংস্কৃতি আমি আপনাকে বুঝি। জি। কারণ কিভাবে বুঝি? আমার মধ্যে দিয়ে বুঝি। Absolutely. আবার আমি ওয়েস্টার্ন আইডিয়াগুলোকে আমি লোকালাইজ করে প্রেজেন্ট করতে পারছি। সো আই এম ব্রিজিং ওয়েস্ট, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। Absolutely. এটা তো আমাকে যেমন অনেক কোম্পানিতে, আমি নাম বলবো না, বলেছে যে বিদেশি ট্রেনার এনে লাভ নেই। বিদেশি ট্রেনার এনে লাভ নেই, এবং আই এগ্রি উইথ দ্যাট। বিদেশি ট্রেনার এনে লাভ নেই, এখন লাভ না হওয়ার পিছনে ওরাই দায়ী। তো আমি তখন ওই একজন সিইওর সাথে কথা বলছিলাম, উনি বললেন যে বিদেশি ট্রেনার এনে লাভ নেই। তো আমি বললাম যে আমি জানি লাভ নেই, এটা লাভ না হওয়ার পিছনে আপনি দায়ী। আমি ডিরেক্ট অ্যাটাক করে বসলাম,
কারণ আমি ওদের সাথে ইনভলভ নই, সুতরাং আমি কঠিন কথাটা বলতে পারছি ওখানে। জি। তো উনি বললেন যে একটু খুলে বলুন আমি কিভাবে দায়ী। তো আমি বললাম এরকম, ট্রেনিংগুলো আপনারা ডিকটেট করেন যে কারিকুলামটা এইভাবে বানাও, দ্যাটস নাম্বার ওয়ান প্রবলেম। আপনি জি। ট্রেনারকে ইন্ডিপেন্ডেন্স দিচ্ছেন না। এটার চেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার বিদেশি ট্রেনার আপনার কালচার জানে না। জি। আপনি যখন তাকে 3 উইকসের জন্য হায়ার করেছেন, আপনি কি এটা করেছেন যে ফার্স্ট উইকে ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, জাস্ট গো টু দ্য ফ্লোর, টক টু দ্য পিপল অ্যান্ড ইউ আর ফ্রি টু কালেক্ট ইনফরমেশন। এবং এখন এমপ্লয়িজ হ্যাভ স্টোরিজ, এবং সামটাইমস স্টোরিজ এগেনস্ট দেয়ার বসেস। ইয়েস, এবং দেয়ার বসেস, আমি বলি যে আপনি অ্যাফ্রেড আপনার গোমর ফাঁস হয়ে যেতে পারে, এজন্য আপনি ওই বিদেশি ট্রেনারকে ওখানে যেতে দেন না। কারণ বিদেশি ট্রেনার তো তার ফাইন্ডিংগুলো শুধু ট্রেন করবে না, ফাইন্ডিংগুলো সে Sort out সিইও করবে। অথবা ভাইস প্রেসিডেন্টকে দিয়ে যাবে। জি, তো উনি কিন্তু আমাকে সিক্রেটলি স্বীকার করেছেন, ইউ আর রাইট, বিকজ আপনি যদি ট্রেনিংটা মানে আপনি মানে অ্যাকালচারেট করতে না পারেন, সিস্টেমেটিকলি হ্যাঁ, করতে পারবে। কারণ পিপল আর দ্য প্রোডাক্ট অফ কালচার। Absolutely. ঠিক আছে, আপনি যখন নেপালে যাবেন আপনি এই মাইন্ডসেট কাজ করবে না, জি। বিকজ দে হ্যাভ ডিফারেন্ট মাইন্ডসেট। Different mindset. মনে করেন ফর এক্সাম্পল, আমাদের কেউ যদি ড্রিঙ্ক করেও থাকে আমাদের দেশের মধ্যে, এটা আমাদের এখানে সে লুকোছাপা করে করে, হ্যাঁ, জি। সে কখনোই ইভেন বন্ধুর সাথে বসলেও এমন জায়গায় বসবে যে কারোর সাথে দেখা হওয়ার সম্ভাবনা নেই। তো আমি নেপালের একটা ফ্যামিলিতে গেলাম, আমার খুব পরিচিত এবং ঘনিষ্ঠ, দেখলাম যে ওরা সবাই মিলেই ওয়াইন খাচ্ছে। তো আমি প্রশ্ন করলাম, হাউ ইজ ইট পসিবল? শ্বশুর, জামাই, তারপরে মানে নাতি এবং মানে ছেলে সবাই বসছে। বললো যে আমরা উই আর সেলিব্রেটিং, সো ইটস ওকে ইন দেয়ার কালচার। আমি জাস্ট কালচারাল ডিফারেন্সের কথা বলছি আর কি, হ্যাঁ। Right, right. তো এরকম দেখবেন অনেক মাইন্ডসেট, অ্যাটিটিউড অনেক কিছুই ডিফারেন্ট। সো আমি যে জিনিসটা বলি যে মানে ওরা যদি বিদেশি ট্রেনার, ওরা অদক্ষ নয়, ওরা আমাদের চেয়ে বেশি দক্ষ, কিন্তু ওদেরকে আমি কিভাবে এখানে আমি অ্যাডাপ্ট করাবো সেটার কাজটা আমরা করা হয় না। তো এই কারণে অনেক সময় হয় না। হ্যাঁ, তো এটা দুটো জিনিস, একটা হচ্ছে ইউনিভার্সাল অনেক কিছুই আছে, সেকেন্ড থিং হচ্ছে আপনাকে কালচারের সাথে কাস্টমাইজ করতে হবে। আমি এটাকে একটা ওয়ার্ডে বলবো, লোকালাইজ করতে হবে। লোকালাইজ করতে হবে, রাইট রাইট। হ্যাঁ, আপনি তো ইন্টারন্যাশনাল লেভেলে কোচিং করাচ্ছেন, ট্রেনিং করাচ্ছেন। আমার কাছে অনেক মনে হয়, বিশেষ করে এখন এআই চ্যাটজিপিটি আসার পর কন্টেন্ট তৈরি করাটা হয়তো খুব হাতের নাগালে, খুব ইজি হয়ে গেছে। তাহলে তো ভাইয়া একজন ট্রেনার বা একজন কোচ খুব সহজেই কন্টেন্ট তৈরি করতে পারছেন। তাহলে ভাইয়া এখানে কোন বিষয়টা একজন কোচ বা ট্রেনারের মধ্যে থাকা প্রয়োজন, যেটা ট্রেনি বা কোচকে ট্রান্সফরমেশন দিবে? আচ্ছা, আপনি একটা গান শুনেছেন যেটা ডু নট গুগল ইউর সিমটম? কারণ আপনি গুগল করলে যেটা হবে, আপনি জ্বরের আপনার গা গরম হয়েছে বললে জি। বলতে পারে আপনার কোভিড হয়ে গেছে, ইভেন দো আপনার কোভিড হয়নি। জি। হ্যাঁ। চ্যাট জিপিটি কিছু আইডিয়া দিতে পারে, জি, চ্যাট জিপিটি আপনার মনের কথা বলতে পারে না। জি না। হ্যাঁ, চ্যাট জিপিটি এটা বলতে পারে, আপনি বললেন যে ওকে সিচুয়েশনাল লিডারশিপ আমি পড়াবো, এর মধ্যে আমাকে একটু একটা তৈরি করে দাও। ফ্রেমওয়ার্ক দাও। Information দাও। আপনি বলবেন ট্রেনিং, তো সে ট্রেনিং তৈরি করে দেবে, দেখবেন ওইটা কোনো কাজে আসবে না। জি। কিছু কিছু আইডিয়া, হ্যাঁ, চ্যাট জিপিটি ইজ হেল্পফুল। আবার চ্যাট জিপিটি অনেক সময় তার সীমাবদ্ধতা আছে। যেমন আমি একদিন টিউশন ফি মানে সার্চ করছিলাম জি। আমার একটা বিশ্ববিদ্যালয়ে, চ্যাট জিপিটি আমাকে যে ইনফরমেশন, এটা কেয়ারফুল থাকবেন, ইনফরমেশনটা দিল সেটা হচ্ছে তাদের 2023-24, আমি নিজের চোখে দেখছি। জি, সো চ্যাট জিপিটি ওর ওখানে আপডেট করেনি ওই বিশ্ববিদ্যালয়ে সামহাও, জি। যে ওদের 25-26, আমি পিএইচডিতে গেলে নেক্সট ইয়ারে যাব, তো আমার টিউশন ফিস লাগবে, এটা Later ইটস সাপোজ টু গিভ মি দ্য আপডেটেড ওয়ান। Absolutely. পরে আমি চ্যাট জিপিটিকেই মনে করাই দিলাম, যে আমি ওকে বললাম যে তুমি তো আমাকে 2024 দিয়েছো। ও আমাকে কি বললো জানেন? বলছে ওকে ওকে আই উইল আপডেট ইট। লোক এট দিস। সো আমি এটা বলবো যে সবাইকে চ্যাট জিপিটি বা এআই দিয়ে ফুল না হতে। এআই ইজ ভেরি হেল্পফুল, অ্যাবসলিউটলি। but AI cannot copy you. Okay, so first of all, content, আমার content ChatGPT তৈরি করতে পারবে না fully, Okay. but it can support me. আচ্ছা, হ্যাঁ, it It can can support create some me, outlines it can maybe. help me, but it ইট cannot, ক্যান বি মাই হেল্পিং হ্যান্ড। হ্যাঁ, এটা আমাকে কমপ্লিটলি দিতে পারবে না। Sure. আর একটা জিনিস হচ্ছে যে একজন ট্রেনার যদি আরেকটা জিনিসকে কপি করে, হ্যাঁ, আই হ্যাভ টু বি বিং। একটা জিনিস খেয়াল রাখবেন, যেমন আমি জন ম্যাক্সওয়েলের কোর্সেই পড়াচ্ছিলাম এক সময়। একদিন আমাদের হেমি ভাই আছেন না, তো হেমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, আরও দু একজনের সাথে কথা বলেছি। হেমি ভাই বললেন যে আপনি জন ম্যাক্সওয়েলের কোর্স পড়াবেন না, আপনি পড়াবেন আকবর হোসেনের কোর্স। রাইট, ইউ হ্যাভ টু বি ইউর সেলফ, রাইট। not John Maxwell. Yes, of course you will take ideas from John Maxwell, but you can copy John Maxwell.
হ্যাঁ, true, true. in that case also you are losing. You will keep promoting John Maxwell, not yourself. Absolutely. So আমার কিছু জিনিস আবিষ্কার করতে হবে. I'll follow everyone, but Absolutely. it's not that I will just copy. আপনি দেখবেন অনেকে, আমি দেখেছি যে ডাইরেক্ট বই থেকে কপি করে, জি নাথিং রং, আপনি কিছু পয়েন্ট নিলেন, আপনি আপনার মতো করে সাজালেন। Sure. তো চ্যাট জিপিটি কখনো বিকল্প হতে পারে না। অ্যাবসলিউটলি ওকে, আকবর ভাই, আমি একটা জিনিস হাইলাইট করতে চাই ইন বাংলাদেশি কনটেক্সটে। আমরা দেখেছি লাইক আমি আরএমজি ইন্ডাস্ট্রিতে অনেক বছর, জি, আমি আরও অনেক ইন্ডাস্ট্রিতে দেখেছি যে আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট লাইক সিএক্সও যে লেভেলটা আছে সেখানে এখনও অনেক বেশি ফরেনাররা কাজ করছে, লাইক সেখানে শ্রীলঙ্কান আছে, ইন্ডিয়ান আছে, কিংবা অন্য অন্য কান্ট্রি আছে। তো এইটার আমি শ্রীলঙ্কাতে দেখেছি, বিকজ আই ইউজ টু ওয়ার্ক ইন বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা, যে ওখানে কিন্তু ওরা প্রচুর ইনভেস্টমেন্ট করে মিড ম্যানেজমেন্টের উপরে, সো দ্যাট দে ক্যান বিকাম টপ ম্যানেজমেন্ট। রাইট। বাট ইন বাংলাদেশ, যে আমাদের অনেক ইন্ডাস্ট্রিতে, অনেক ইভেন গার্মেন্ট ফ্যাক্টরি বলেন কিংবা অন্যান্য কর্পোরেটে বলেন, দে ডোন্ট হ্যাভ অ্যানাফ বাজেট, Right. ট্রেনিং বাজেট, যেটা সে মিড ম্যানেজমেন্টের উপর খরচ করবে। সে হয়তো বা টপ ম্যানেজমেন্টের উপর খরচ করছে, অথবা খুব মানে একেবারে ওয়ার্কের লেভেলে করছে। তো এই ব্যাপারটাতে ধরেন আমরা আসলে ওখান থেকে উত্তরণের উপায় ওকে, এবং আপনার প্রিচিংটা কি হবে? ওকে। সো আই থিঙ্ক এখানে বোথ সাইডেই কাজ করার ব্যাপার আছে, বাট প্রথমে একটা কথা বলি। আপনার একটা গল্প মনে পড়লো, এক শ্রীলঙ্কানকে বলছিলাম যে তোমরা তো আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে যাও, টপ ম্যানেজমেন্টে কাজ করে ইন্ডিয়ানরা। তো আমাদের এটা নিয়ে আপত্তি উঠছে, মানুষজন এটা নিয়ে ভয়েস রেজ করছে। তখন শ্রীলঙ্কান আমাকে বলল, এখন না, শুধু নেক্সট 50 ইয়ার্সও নিয়ে যাবো, যতক্ষণ তোমরা তোমাকে ওই লেভেলে নিয়ে না যাবো। এখন সেটা কি, প্রথমত যে জিনিসটা হচ্ছে আমাদের, আপনি মিড লেভেলের ইনভেস্টমেন্টের কথা বললেন, কোম্পানির একটা তো রয়েছে, ন্যাশনালি আমাদের কোন জায়গায় ল্যাকিং সেটা আগে আসি। সেটা হচ্ছে আমরা একটা জায়গায় ভয়ঙ্কর দুর্বল, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল। কারণ আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরিতে আসেন, আপনার জবে কিন্তু দুটো স্কিল দরকার, একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল আর একটা স্ট্র্যাটেজিক স্কিল, রাইট। রাইট? তো আপনি যখন এন্ট্রি লেভেল জবে ঢুকেন তখন আপনার টেকনিক্যাল স্কিল লাগে বেশি, স্ট্র্যাটেজিক স্কিল লাগে কম। কম। কারণ হচ্ছে যে আপনি টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করেন। রাইট। জি। আপনি যখন অপারেটর থেকে টিম লিডার হলেন, আপনি কিছু কিছু স্ট্র্যাটেজিক কাজ করছেন, আপনার ম্যানুয়াল কাজ বা মানে টেকনিক্যাল কাজ কমে সাথে, আসছে। হ্যাঁ। তারপরে যখন সুপারভাইজার হলেন এরকম হয়ে গেছে, তারপর ম্যানেজার হওয়ার পর এভাবে হচ্ছে। জি। তো আমরা যদি ফিউচারে ভালো করতে চাই, whatever the department is in the university, they have to focus on communication. এবং হার্ভার্ডে উঠে আসছে, আপনার ছেলে মেয়েকে যদি একটা স্কিল শেখাতে চান, regardless anything, but it's gonna be communication. That's number one. right. Number one. Number two হচ্ছে, আমার কাছে মনে হয় এই যে চাকরি করবে এই যে মাইন্ডসেটটাতে, পুয়ার একটা মাইন্ডসেট নিয়ে বা একটা ছোট মাইন্ডসেট নিয়ে আমাদেরকে গ্রো করা হচ্ছে। আর বিশ্ববিদ্যালয় তো এমনি আমাদের যে লাইফ স্কিলগুলো, যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমরা চাকরি শুরু করার পরে যে সমস্ত টেকনিক্যাল স্কিলগুলো শিখতে যাই, একটা ওয়েস্টার্ন কান্ট্রির বাচ্চারা সেগুলো স্কুল থেকে, আমার মেয়ের প্রেজেন্টেশন বানানো যদি দেখেন, আমি তার 10% আয়ত্ত করতে পারিনি। তার স্লাইড যদি দেখেন, তার করাটা, বাট শি ইজ অনলি জাস্ট এ লিটল গার্ল। তো আমার মেয়ে 5টা অর্গানাইজেশন রান করছে, ওর স্টুডেন্ট অর্গানাইজেশন 5টা অর্গানাইজেশন রান করছে। ও শুধু যে তার রোবোটিক্স ক্লাবে সে প্রেসিডেন্ট আর ক্যাপ্টেন শুধু না, সে রিসেন্টলি একটা সিদ্ধান্ত নিল যে সে বলল যে শুধু হাই স্কুলে কেন থাকবে রোবোটিক্স ক্লাব, এটা কেন মিডল স্কুলে থাকবে না। তখন সে একটা প্রেজেন্টেশন তৈরি করে আমার বাচ্চার স্কুলে গেল, ওখানে গিয়ে গভর্নিং বডি এবং প্রিন্সিপাল সহ যারা টিচার লিডার আছে তাদেরকে প্রেজেন্টেশন দিল যে এটা তোমাদের করা উচিত। দে অ্যাকসেপ্টেড অ্যান্ড দে ইনভাইটেড হার 2 দিন করে মেন্টর করার জন্য গভর্নিং বডিকে এবং স্টুডেন্টকে। এবং যতদিন ওই স্কুলে ক্লাবটা বেঁচে থাকবে, মাই ডটার উইল বি দ্য ফাউন্ডার। সো আমি যেটা বলছি যে হাউ দিস নাম্বার ওয়ান। অ্যানাদার থিং হচ্ছে যে আমাদের কোম্পানিতে যে জিনিসটা, যে আমরা আসলেই ইনভেস্ট করছি না, এটা সত্য কথা। আর ইনভেস্টের চেয়ে বড় কথাটা হচ্ছে আমরা মাইন্ডসেটটা, কালচারটা ক্রিয়েট করছি না। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আমার লাস্ট জব সেটাতে যখন আমি জয়েন করছিলাম, আমার ডিরেক্টর আমাকে ডাকলেন। প্রথম লেসনটা হচ্ছে 2 বছরের মধ্যে, যদি আমি পরে ওই প্রমোশনের দিকে যাইনি কারণ আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমার প্রথম লেসনটা হচ্ছে 2 বছরের মধ্যে তুমি
নিজেকে তৈরি করবে আমার চাকরি নেওয়ার জন্য, আর অন্য কয়েকজনকে তৈরি করবে যাদের মধ্যে থেকে একজন তোমার চাকরিটা নিতে তোমার পারবে। রিপ্লেসমেন্ট হবে। Absolutely. এই যে মাইন্ডসেটটা দেয়া, যে গ্রো করার, গ্রো তো শুধুমাত্র কোম্পানির ভিতরে করবে তাই নয়, যখন এই মাইন্ডসেটটা আমাকে দেয় তখন কি করব, আমি আমাকে অডিট করে কোন কোন স্কিল দরকার পরবর্তী পজিশনের জন্য আমি সেটা find out করবো। বিকজ মাই লিডার গেভ মি হোপ। এখানে শুধু কোর্স তৈরি করা বা ইনভেস্ট করার বিষয় নয়, ইনভেস্ট আমরা সবচেয়ে বেশি করছি, যেটাতে করা উচিত সেটা হচ্ছে কালচার বিল্ডিং। বিকজ কালচার বিল্ডিং না করলে আপনার কোনো কিছুই সাস্টেন করবে না যেটা আপনি চাচ্ছেন। শুধু লিডারকে ট্রেন করলে হবে না, বা এমপ্লয়িকে একদিন হঠাৎ করে হল রুমে বল রুমে এনে ট্রেন করলেন অ্যান্ড দ্যাটস ইট, সে কালচার বিল্ডিং এটা হচ্ছে না। সো আমাদের এই যে মাইন্ডসেটেই প্রবলেমটা আছে। তো আমি কোম্পানিগুলোকে বলবো যে তারা কালচারটা ডেভেলপ করতে। কালচার আসলে দুই ধরনের, থাকা উচিত ছিল এক ধরনের, যেটা ইন্টেলেকচুয়াল কালচার। যেটা ইন্টেলেকচুয়াল কালচার কেন বলি, আমাদের যে এসওপি অথবা কোম্পানির রুলস রেগুলেশন, এইচআর, এগুলো খুব ইন্টেলেকচুয়াল পিপলরাই তৈরি করছে। এই মতো করেই কোম্পানি চলার কথা ছিল, যে কালচারের স্বপ্ন আমি দেখি এটা ইন্টেলেকচুয়াল কালচার। কিন্তু এটা লিডাররা দেখবেন ভালো ভালো কথা, ওখানে সুন্দর কালচারের কথা বলা আছে, কিন্তু এটা আমি ফ্লোরে গিয়ে পাই না। যেটা ওয়েবসাইটে আছে সেটা আমি রিফ্লেকশন দেখি, লিখিত এটার কারণ আছে, হচ্ছে বাস্তবায়ন নাই। হ্যাঁ, লিডার এটা মানে এটা ট্রান্সলেট করতে পারেনি। তো এটার কারণে যে জিনিসটা হয়, তখন এমপ্লয়িরা নিজের একটা কালচার তুলে নেয়, কারণ তাদের এটাকে বলা হয় ইমোশনাল কালচার। ইমোশনাল কালচার এবং ইন্টেলেকচুয়াল কালচারের মধ্যে যত বেশি তফাৎ থাকবে, ওই কোম্পানির প্রবলেম তত বড় হবে। এটা মার্জ করাইতে হবে। অর্থাৎ পিপল হ্যাভ টু বিলিভ ইন দিস ইন্টেলেকচুয়াল কালচার। তারা বিলিভ করে না বলেই তারা তাদের মতো একটা কালচার তৈরি করে নিয়েছে। আমাদের বেশিরভাগ কোম্পানি কিন্তু যদি কোম্পানিকে রেভলিউশনাইজ করতে চায়, বিশেষ করে যে লিডার বিল্ডিং, এটার জন্য আরেকটা জিনিসের মাইন্ডসেট নিয়ে কথা বলতে, আমি জানি না আমি বেশি কথা বলছি না না, না, it's okay ভাই। আমি একবার প্যাসিফিক জিন্সে যাই। প্যাসিফিক জিন্স কিন্তু একটু ডিফারেন্ট কাজ করছে। ওদের একটা স্বপ্ন আছে, একদিন তারা বাইরের লিডার হায়ার করবে না। তো তারা একটা মডেল তৈরি করেছে এবং তারা ট্রাই করছে কিছু লিডার তৈরি করার। তো আমি মজা করে ওই সিইওকে কোয়েশ্চেন করলাম যে আচ্ছা, এত কষ্ট করে করছেন যে আপনার এখানে স্বীকারপত্র চলে যেতে পারে। তো খুব সুন্দর একটা উত্তর দিলেন, খুবই আদর্শিক একটা। বলে যে গেলে কোথায় যাবে, আমার দেশের আর একটা কোম্পানিতে তো যাবে, আলো তো আমার দেশেই ছড়াবে। তো আমি বললাম যে ধরেন উনি বিদেশে চলে গেল, বললো যে কোথায় যাবে, আমার পৃথিবীতে থাকবে, মঙ্গল গ্রহেতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে একটা মাইন্ডসেট, এই যে একটা স্বপ্ন। আবার উনি বললেন যে আমি যখন কেয়ার করবো, হ্যাঁ দুই একজন যাবে, বাট মেজরিটি থাকবে। এই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের যখন উনি জোবরা গ্রামে ওনার গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন প্রজেক্ট, ওনার 10 জন ছাত্র নিয়ে, উনি যখন নোবেল প্রাইজ নিচ্ছিলেন, তার স্টিল 4 জন ছাত্র তার সাথে আছে। হোয়াই? ফলোয়ার্স আর ফলোইং দ্য লিডার, বিকজ লিডার হ্যাজ ক্রিয়েটেড সামথিং দ্যাট তারা ছাড়তে পারেনি, যেটা। অ্যাবসলিউটলি। সো আই থিঙ্ক এখানের মধ্যে উত্তরটা আছে। ভাইয়া, আপনি মাইন্ডসেট নিয়ে বললেন। মাইন্ডসেটে আমরা দেখতে পাই কিছু মানুষ আছেন ফিক্সড মাইন্ডসেটে, কিছু মানুষ আছেন গ্রোথ মাইন্ডসেটে, যেটা আমরা ট্রেনিং করাতে গেলে দেখি যে হয়তো একজন ব্যক্তি তার একটা টার্গেট দেওয়া যে মাসে 10 লাখ টাকা সেল করতে হবে, কিন্তু যখনই তাকে টার্গেটটা দেওয়া হচ্ছে যে না তুমি তো গত 1 বছর 10 লাখ সেল করেছো, আগামী বছর তোমার টার্গেট হচ্ছে 15 লাখ বা 18 লাখ, তখন এটা অসম্ভব। এই মাইন্ডসেট। তো আমরা অনেক সময় যেটা বিশ্বাস করি যে স্কিলের ক্ষেত্রে, যে একটা স্কিল যদি মানুষের থাকে তাহলে পৃথিবীতে সে যে কোনো জায়গায় হোক, ইভেন ওগান্ডাতেও সে সার্ভাইভ করতে পারে, সেটা সেলস স্কিল। রাইট। এই সেলস স্কিলটা ডেভেলপ করার জন্য আমরা মাইন্ডসেটটাকে নিয়ে কীভাবে কাজ করতে পারি ভাইয়া? ওকে, সো ভালো কথা বলেছেন যে সবারই এই সেলস স্কিলটা দরকার। জি। ওকে, সো আমার কাছে মনে হয় যে ব্রায়ান ট্রেসির একটা কথা মনে পড়ে, উই আর অল ইন সেলস। ওকে, সো সেলস স্কিল ডেভেলপ তো আমরা পরে করব চাকরি করার জন্য, মানে যেটা অ্যাবসলিউটলি কোম্পানি রিলেটেড আমি বলছি, আমি ওইটা বলছি না। বাট আমরা কি আমাদেরকে সেল করা শেখাচ্ছি? আমরা আমাদেরকে সেল করা শেখাচ্ছি না, মানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। আমার কিন্তু গলত, কিন্তু ওই রুট কজ কিন্তু ওখানে শুরুতে, যার কারণে আমরা কিন্তু এই যে প্রেজেন্টেশন কথা কেন আসলো, প্রেজেন্টেশন মানে তো সেলস। হ্যাঁ, আমি প্রেজেন্টেশন দিচ্ছি মানে কি, আমি সেলিং, এটা আমি ট্রেনিং এ দেই, আমার কাস্টমারের কাছে দেই। সো আমার মনে হয় এটা ইমপ্রুভ করার জন্য প্রেজেন্টেশন, কমিউনিকেশনের উপরে ফার্স্ট জোর দেওয়া উচিত। আমি রুট কজ হিসেবে যেটা দেখি, কারণ আপনি যদি ট্রেস করতে করতে যান, প্রবলেম কিন্তু ওখানে, প্রবলেম ওখানে। তো আর
এই যে সেলস জিনিসটা সম্পর্কে আমাদের এখানে স্টিগমা আছে। সেলস কারা, যেমন সেলস, নার্স জব, এগুলো মানে ছোট লোকের কাজ, অথবা নার্স মানে অস্পৃশ্য একটা, বা সেলসে কারা জব করে আমাদের এখানে বিশেষ করে In context of কোথাও বাংলাদেশ, হ্যাঁ। জব না পেলে সে সেলসে যায়। সেলসে কিন্তু বেশিরভাগই ভুক্তভোগী হয়ে বা জব না পাওয়ার কারণে গিয়েছে, আসে। বাট অথচ এটা একটা ইন্টারেস্টিং পেশা, Absolutely. অসাধারণ একটা পেশা। তো আমার মনে হয় যে সোশ্যাল স্টিগমাগুলো নিয়ে কথা বলতে হবে, জি। কমিউনিকেশন স্কিল বা নিজেকে সেল করা যদি শিখাই তাহলে আমি সাহস করি। যেমন আমি নিজেও কিন্তু সাহস পেতাম না কখনো যে সেলস নিয়ে মানে কাজ করা তো দূরের কথা, সেলস নিয়ে কথাই বলতে চাইতাম না। আই ইউজ টু হেট দ্যাট জব বিকজ আই ক্যান নট ডু দ্যাট জব, আই ইউজ টু থিঙ্ক লাইক দ্যাট। বাট পরে দেখলাম যে আমাকে এটাই তো সেলস সবকিছু। শিখতে হবে। তো ওই যে মাইন্ডসেটটা আসলে আমরা অনেক সময় শুধু ট্রেনারদের উপরে ভারটা ছেড়ে দিচ্ছি বা জি। কোম্পানির উপরে, আমরা আসলে জাতীয় লেভেলে কি করেছি যে মাইন্ডসেট চেঞ্জ করার জন্য। এডুকেশন একটা মানুষের এভলিউশনের জন্য শুধুমাত্র স্কুল তো নয়, এটা পুরো জাতীয় পর্যায়ে পর্যায়ে কাজ করতে সামাজিক পর্যায়ে এই চেঞ্জটা আনা দরকার। ভাইয়া, আপনি মাত্র সফট স্কিলের কথা বলেন। আমি আসলে ট্রেনিং করানোর কারণে অনেক কোম্পানি সিওর সাথেও কোচ হিসেবেও আমার অনেকের সাথে কথা হয়, তারা সফট স্কিল কি এটা জানেন না। আপনি কি ভাই একটু ব্রিফলি বলবেন আসলে সফট স্কিল বলতে আমরা কোন কোন স্কিলগুলোকে বুঝি? ওকে, সো নর্মালি আমরা হার্ড স্কিল যেটা বলি সেটা হচ্ছে মোস্টলি যেগুলো মানে টেকনিক্যাল স্কিলগুলো। জি। হ্যাঁ, সেগুলো হচ্ছে মনে করেন আপনার এক্সেল দরকার, জি। হ্যাঁ, এটা একটা হার্ড স্কিল হতে পারে। জি। হার্ড স্কিল তো সবসময় যে আমি মেশিন বা কোনো কিছু ধরে দেখতে হবে ব্যাপারটা সেরকম নয়। জি। এটা আমার কাজটা চালানোর জন্য একজন, মনে করেন একজন অ্যাকাউন্টেন্টের কিন্তু এক্সেলটা দরকার, জি। হ্যাঁ, আবার একজন মেকানিকের অন্য ধরনের হার্ড স্কিল দরকার। জি। বাট সফট স্কিল যেগুলো লিডারশিপ স্কিল বলা হয়, কিন্তু কমিউনিকেশনও আসলে কিন্তু লিডারশিপের অংশ। জি। সো নিজেকে কিভাবে আমি মানে প্রেজেন্ট করব, আমি কমিউনিকেট করব, জি। আমি লিডারশিপ যখন আমি বাউন্ডারি বলি, আসলে ইট অল ব্রিংস টুগেদার। ইট ব্রিংস ইমোশনাল ইন্টেলিজেন্স, জি ভাই। ইট ব্রিংস গ্রোথ মাইন্ডসেট, ইট ব্রিংস কমিউনিকেশন, ইট ব্রিংস সেলফ লিডারশিপ, ইট ব্রিংস অর্গানাইজেশনাল লিডারশিপ, টিম লিডারশিপ। মূল কথাটা হচ্ছে যে এখানে আমি আমাকে কিভাবে লিড করব, জি। এই জিনিসটা হচ্ছে সফট স্কিল। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং স্কুলগুলো দেখবেন এগুলো নিয়ে কোনো কথা নেই, কথা বলে না। হ্যাঁ, বিকজ আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওয়াই আই হ্যাভ টু ডু Only the hard I skill. have to কমিউনিকেশনটা একদমই বাট নাই ওয়ার্ল্ড তাদের। কিন্তু চেঞ্জ হয়ে গেছে। Absolutely. আর মোর ইম্পর্টেন্টলি এখন প্রফেশনালরা সব কিছুই করতে হয়। একটা সময় ছিল যে টাইপ করে চিঠি লেখার জন্য আলাদা লোক ছিল, ফোনটা ধরার আলাদা লোক ছিল, জি। রাইট, Right. ব্যাগটা নিয়ে যাওয়ারও আলাদা লোক ছিল। এখন কিন্তু সিইওকেই তার নিজের ইমেল নিজে লিখতে হয়, নিজে লিখতে। ফোনটা নিজে ধরতে হয়। জি। তো তাহলে আমার যে অর্গানাইজেশনাল স্কিলগুলো জি। এগুলো গ্রো করতে হবে। যে আমি আমার মেয়ের উদাহরণ দিলাম, জি। আমার মেয়ে একটা লিডার হয়ে গ্রো করছে হুম। তার অর্গানাইজেশনে। সে কিন্তু রোবোটিক ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু সে লিডারশিপ শিখছে। Leadership সে শিখছে। একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, একটা অর্গানাইজেশনের সেক্রেটারি, একটা অর্গানাইজেশনের সে অ্যাম্বাসেডর, একটা অর্গানাইজেশনের সে ক্যাপ্টেন এবং হেড কোচ, Impressive. এবং একটা অর্গানাইজেশনের সে ফাউন্ডার। ওয়াও। অসাধারণ। সো এই যে লিডারশিপ স্কিলগুলো ডেভেলপ করা, সে soft যেমন skill develop আমি রিসেন্টলি আমার মেয়েকে একটা সফট স্কিলের কথা আসলো, জি। আমার কাছে মনে হলো যে আমার মেয়ের ডিজাইন থিঙ্কিং শেখা দরকার। আচ্ছা। তো আমি ওকে ইংল্যান্ডে পাঠালাম, ব্রুনেল ইউনিভার্সিটিতে। জি। আমাকে অনেকে নিয়ে আমার বন্ধু বান্ধবরা হাসাহাসি করেছে যে মাত্র 2 উইকসের কোর্সের জন্য আমি $3,630 টিউশন ফিস দিলাম। ও, এটা কেন দিলাম? তো আমি তাদেরকে বললাম যে এই কারণেই তো আমাদের সোসাইটি থেকে লিডার হয় না। লিডার হতে আইডিয়া জেনারেট করতে হবে, রাইট? এখন আমার মেয়েও প্রথমে যেতে চায়নি, বাবা আমি রোবোটিক ইঞ্জিনিয়ার হব, আমি ডিজাইন থিঙ্কিং কেন পড়বো? তো আমি বললাম যে তোমাকে ইনোভেশন করতে হবে না, তোমাকে এমন একটা রোবট বানাতে হবে যেটা সমাজের কাজে লাগে, পৃথিবীর কাজে লাগে। এখন সেটার জন্য ইউনিট টু জেনারেট আইডিয়া। Creative thinking, তো ওদেরকে পড়াতে এসেছিল মেজরিটি ইনস্ট্রাক্টর হচ্ছে যে IBM এবং মেটা থেকে। আচ্ছা। ওকে, এবং আপনাদের দোয়ায় আমার মেয়ে কিন্তু ওখানে ফার্স্ট হয়েছিল Wow, পুরো প্রজেক্টের মধ্যে। congratulations. আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের হোলিস্টিক রেসপন্সিবিলিটি আছে। এই যে আমাকে যদি কেউ ডিজাইন থিঙ্কিং ওই বয়সে শেখাতো, সো I'm putting that seed into her. Absolutely. So this is all holistic work, I think. ভাই, তাহলে কি আমরা সফট স্কিল বলতে পারি যে কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং, লিডারশিপ স্কিল, কোঅর্ডিনেশন স্কিল? আসলে ওগুলো সব People লিডারশিপের managing মধ্যে skills. চলে আসে। চলে আসে। তাহলে এগুলো কি চলে সব ভাই আসে। সফট স্কিল, রাইট? হ্যাঁ, সফট স্কিল, বিকজ ওগুলো না হলে জীবন চলবে না। আপনি এগুলো শুধু জবে তো নয়,
এগুলো আপনার ওয়াইফকে কনভিন্স করতে শাড়ি এটা না কিনে এটা কিনো, এটা কেন? সব জায়গায় লাগবে। সব জায়গায় ছেলেকে এইটা না এই কোর্সটা না করে এই কোর্সটা করো। It's a life skill. হ্যাঁ, লাইফ স্কিল এভরিওয়্যার, ইউ আর সেলিং এভরিওয়্যার। আজকে না এক সপ্তাহ পরে বাবার বাড়ি যাও। হ্যাঁ, সেটাই, এভরিওয়্যার ইউ হ্যাভ টু সেল ইউরসেলফ। ট্রু। আকবর ভাই, আমরা যেহেতু অলমোস্ট এন্ড অফ আওয়ার পডকাস্ট, তো আপনার কাছে যদি কেউ ট্রেনিং করতে চায়, আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, এবং এটা একটা, আরেকটা হচ্ছে যে আপনি কি কি ট্রেনিং করাচ্ছেন বাংলাদেশে, সে সম্বন্ধে যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন তাহলে হয়তোবা তারা কমিউনিকেট। থ্যাংক ইউ ফর দ্যাট কোয়েশ্চেন। আমার অনেক কিছুই এক্সপার্টিজ আছে। একসময় আমি 6 সিগমার কোর্স করাতাম, বাট এখন করাচ্ছি না। আচ্ছা, আমার কাছে মনে হয় একটা জায়গায় ফোকাসটা থাকা দরকার, যেটা বিল গেটস বলেছিলেন যে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সাকসেসফুল হওয়ার কারণ হচ্ছে আমি খুব কম জিনিসে ফোকাস করেছি। তো আমি এখন মোস্টলি, আমাকে একটা জিনিস খুব অ্যাট্রাক্ট করেছে ব্রায়ান ট্রেসি, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি। আমাদের দেশে এটা নিয়ে খুব কম কাজ হচ্ছে, আপনি খেয়াল করেছেন, প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। আবার টাইম ম্যানেজমেন্ট বলতে এখানে বোঝায় যে জাস্ট কিছু টেকনিক। আমি কিন্তু টাইম ম্যানেজমেন্টে এখানে নিউরো সায়েন্স অ্যাড করেছি আমার কোর্সে, এবং আমি ইমোশনাল ইন্টেলিজেন্স ছাড়া আমি প্রোডাক্টিভিটি পড়াই না। কারণ আমার মাইন্ড চেঞ্জ না হলে কখনোই আপনি আমাকে যত ভালো মেশিন দেন, যত ভালো প্রসেস দেন, হয় না আই এম নট হ্যাপি, হয় না আই এম নট ফোকাসড, ওই মেশিন প্রডিউস করবে না। তো আমি প্রোডাক্টিভিটির উপর এবং টাইম ম্যানেজমেন্টের উপর ফোকাস করছি, লিডারশিপ কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স। আমি আপাতত এটার উপরে, আমি অনেক সময় সেলসের কথা বলি, বাট আই নেভার সে দ্যাট আই এম অ্যান এক্সপার্ট অন সেলস। যদিও কোনো সময় একেবারে প্রেশারে পড়ে যায়, কোনো কোম্পানি বলে ভাইয়া একটু সেলস নিয়ে কথা বলেন, তখন যেটা করি, আমি কাস্টমার হিসেবে কি লাইক করি, প্রোডাক্ট কেনার সময় কী ধরনের চিন্তাভাবনা করি, সেটাই শেয়ার করি। তো আমার মূলত হচ্ছে যে নিচগুলো লিডারশিপ, ইমোশনাল ইন্টেলিজেন্স, প্রোডাক্টিভিটি এবং লিডারশিপ কমিউনিকেশন। তো আমার জন্য যোগাযোগ করার জন্য হচ্ছে যে execudemy.com আছে, এবং এক্সিকিউডেমি ফেসবুক পেজও যাওয়া যেতে পারে। সো স্টিল আমি ইন প্রসেসে আছি। বাংলাদেশে আমি লার্জ স্কেলে আরও অনেক কাজ করব, না আসা পর্যন্ত ওয়েট করি। তো এটুকুই। অসাধারণ, ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে, এবং হয়তোবা আমরা আবার আপনাকে ইনভাইট করবো আমাদের অ্যানাদার এপিসোডে। অবশ্যই, আমি নিজে অনেক এনজয় করেছি, বিকজ আপনাদের মতো প্ল্যাটফর্মগুলোই কিন্তু আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হেল্প করে। নট অনলি দ্যাট, আমার যারা কলিগ আছেন বাংলাদেশে, যারা আমার ফেলো ওয়ারিয়র আছেন, আমি আশা করছি যে তারাও আমার কথাগুলো শুনবেন। আবার আমার কাছেও আমারও যেতে হবে তাদের কাছে শোনার জন্য। সো উই আর স্প্রেডিং মেসেজ ইন টু অ্যাভিনিউজ, টু দ্য লার্নার অ্যান্ড অলসো উইথ দ্য ফেলো ট্রেনার। So thank you for giving that opportunity. আকবর ভাই, we enjoyed a lot. Thank you very much for coming here. Thank you. তো আমরা আশা করবো আবারও আপনাকে পাবো। It's my pleasure. Thank you so very much. থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। তো আজকে আমরা ঢাকা পডকাস্টের এপিসোড এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং আজকে আকবর ভাই যেগুলো বললেন তার উপরে ফোকাস করে লার্ন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। Thank you.